স্ট্যাটাসই নাই, সে তো বাংলাদেশে আসেনি, সে জি হলো স্যার, নন আমার কথা এটা রেসিডেন্ট। স্যার, মানে উনি তো 182 দিনের যে কন্ডিশন রেসিডেন্ট হওয়ার, ওটা ফিল আপ করতে পারতেছেন না। ফুলফিল করে না। এখান কিন্তু থেকে যদি সে ইনকাম হয় তাহলে দ্যাট উইল বি ট্রিটেড এজ এ নন রেসিডেন্ট, এবং তার উপর তাকে 30% ট্যাক্স পে করতে হবে অ্যাজ পার নন রেসিডেন্টের স্ট্যাটাস অনুযায়ী। আর আচ্ছা, এর আচ্ছা, আচ্ছা। বাইরের কিছু নেই আর কি। হ্যাঁ, আর যদি আচ্ছা, কোনো আচ্ছা। টাকা না পয়সা না পায় তাহলে এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই। ওকে, আরেকজন কি যেন কোশ্চেন করতে চাইছিলেন, বলেন তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন সুইটি। স্যার লাস্ট ক্লাসে আপনি বলেছিলেন ওই যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আর কি কখন ঘোষণা করতে হবে, তো এখানে ছিল যে সেলস ভ্যালু যদি 7.5% এর বেশি চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হবে। স্যার এই চেঞ্জটা কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে, মানে আমি যখন সেলস করছি তখন থেকে ভ্যাট এনি টাইম। আপনি মনে করেন আজকে একটা প্রোডাক্ট সেল করার আগে আপনাকে বলেছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হবে, আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিলেন, 6 মাস পরে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করলেন, সেলস প্রাইস চেঞ্জ করলেন, অথবা আপনি আপনার হলো পারচেজ, আপনার ইনপুট কস্ট চেঞ্জ হয়ে গেল, আগে 100 টাকা ছিল এখন সেটা হয়ে গেছে 120 টাকা। তো এই যে 7.5% বেশি যদি কম বা বাড়ে তাহলে আপনাকে তখন আবার নতুন করে আবার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন করে এনবিআর কে জানাইতে হবে বা ভ্যাট অথরিটিকে জানাইতে হবে। ইট ক্যান বি হ্যাপেন এনি টাইম, নট নেসেসারি যে আপনার একটা কোনো সার্টেন পিরিয়ডের ব্যাপার আছে। আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী যদি আপনার যখন এটা চেঞ্জ হবে তখনই আপনাকে করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা জন কি কোশ্চেন করতে চেয়েছিলেন? জি স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, অফিস ভাড়ার উপরে কি ভ্যাট কার্যকর হয়? অবশ্যই হয়, 15% ভ্যাট, এবং সেটা শুধুমাত্র আইটি এনেবল সার্ভিস, এবং যদি এন্টারপ্রেনার যদি ইমেল হয় সেটা বাদে, এবং 100 স্কয়ার ফিটের কম যদি বেশি হয়, 100 স্কয়ার ফিট পর্যন্ত এক্সেম্পটেড, 100 স্কয়ার ফিটের উপরে হলে তার উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হবে, এবং এই ভ্যাটটা করবে কে, যে ভাড়া নেবে সে পে করবে। যে ভাড়া নিবে সে পে করতে হবে না স্যার? হ্যাঁ, যে ভাড়া নেবে সে পে করবে এবং সেই জমা দিবে স্যার 15%। 15%। স্যার এক্ষেত্রে আগে কি ভ্যাট কাটবে পরে টিডিএস কাটবে, না আগে টিডিএস কাটবে পরে ভ্যাট কাটবে, কেউ কোনো নিয়ম আছে? ডিম আগে না মুরগি আগে? জি স্যার। তাহলে ট্যাক্স এবং ভ্যাট দুইটা দুই জিনিস। হ্যাঁ, ভ্যাট হয় হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আপনার যা ভ্যালু হবে তার সাথে অ্যাড হয়, আর ট্যাক্সটা হয় হলো আপনার ইনকামের উপরে। তাহলে 100 টাকা যদি আমার রেন্ট হয়, এর উপরে যদি 15% ভ্যাট হয়, তাহলে ডেফিনেটলি 15 টাকা ভ্যাট বাদ দেওয়ার পর যে 100 টাকা থাকবে, দ্যাট ইজ মাই ইনকাম, ভ্যাট ইজ নট মাই ইনকাম। সো আমাকে ট্যাক্স কাটতে হবে ইনকামের উপরে, 100 টাকা আমার ইনকাম, এর উপর আমাকে ট্যাক্স কাটতে হবে। তার মানে আমরা যেটার উপর আছে ওটার উপর ভ্যাট দিয়ে তারপর আমি ইনকামের উপর ট্যাক্স কাটবো। এটা তো আমি আপনাকে তো আমি জেনারেল কনসেপ্টে বলে দিলাম, আপনারা যদি জেনারেল কনসেপ্টটা বোঝেন তাহলে তার এটা জিজ্ঞেস করার কিছু নাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। ভ্যাট এবং ট্যাক্সের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এটা বুঝতে হবে যে কোনটা আগে। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালুটা কার সাথে হচ্ছে, আমার রেভিনিউর সাথে বা খরচের সাথে হচ্ছে। তাহলে আমার জন্য খরচ 100 টাকা অফিস রেন্ট, ওর যে পাচ্ছে তার জন্য ইনকাম 100 টাকা, তাহলে 100 টাকা আমার ইনকাম, এর সাথে 15 টাকা ভ্যাট, তাহলে আগে ভ্যাট বাদ দিতে হবে, তাহলে আমার ইনকাম কত, আমাকে ইনকাম ডিপেন্ড করতে হবে, ভ্যাট ইজ নট মাই ইনকাম, তাহলে আমার ইনকাম 100 টাকা, ট্যাক্সটা হবে ইনকামের উপর, সহজ কথা। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আমরা আগাই। অনলি 97, আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমতেছে, which is a very good sign স্যার। এটা এক্সপেক্টেড, এরকমটাই হওয়ার কথা ছিল। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, ওই যে আপনি আগের ক্লাসে পড়াইছিলেন স্যার, ওই নন অ্যাসোসিয়েট যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্যার মার্কেট ভ্যালু নির্ধারণ করার বিষয়টা, ওইটা একটু যদি আরেকটু বলতেন স্যার। নন অ্যাসোসিয়েটের ক্ষেত্রে যদি ট্রানজাকশন যদি না হয়, আপনাদের লেভেলে আসলে এটা দরকার নেই আর কি, এটা আমি জাস্ট ওদিন বলেছিলাম, আপনি ভুলে যান আর কি। ঠিক আছে, নন অ্যাসোসিয়েটের মার্কেট ভ্যালু আপনার ইট ইজ এ কমপ্লেক্স এই আর কি। হ্যাঁ, নন অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আপনাকে মার্কেট ভ্যালু কনসিডার করতে হবে। বলা হচ্ছে যে যদি ট্রানজাকশন ভ্যালু থাকে, আপনার যখন একটা এক্স ওয়াই এর সাথে ট্রানজাকশন করতেছে,
সেক্ষেত্রে যদি মার্কেটের কোনো ট্রানজেকশন ভ্যালু থাকে, ধরেন এই প্রোডাক্টটা 100 টাকায় মার্কেটে সেল হয় বা লাস্ট টাইম সেল হয়েছে 100 টাকায়, তাহলে সেটাই হবে হলো ফেয়ার মার্কেট ভ্যালু। আর যদি কোনো ট্রানজেকশনই না হয়, কোনো ফেয়ার মার্কেট ভ্যালু যদি না থাকে, তাহলে আপনি কিভাবে করবেন সেটা বলছে কমিটি। কথার কথা, আমি যদি আমার কোম্পানির কথা বলি, যে আপনার আমি এখন যে কোম্পানিতে জয়েন করেছি সেই কোম্পানির নাম হচ্ছে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড বা সেবা এক্সওয়াইজেড লিমিটেড। ওনারা হচ্ছে সার্ভিস অনলাইন বেস সার্ভিস ইন্ডাস্ট্রি। এখানে বেশ কিছু এমপ্লয়ি আছে তারা কিনা আপনার এই কোম্পানির শেয়ার কিনেছে আর কি। হ্যাঁ, এখন এই শেয়ার কিনেছে, কথার কথা আপনার 10 টাকার শেয়ার সে 20 টাকা করে কিনেছিল। এখন এটা একটা ভ্যালুয়েশন হয়েছে মার্কেটে, যে মার্কেটের দাম আছে 110 টাকা, কথা কথা, বা ভ্যালুয়েশন হয় নাই, ধরেন ভ্যালুয়েশন হয় নাই। এখন ভ্যালুয়েশন হওয়ার আগে করবো, এখন উনি এই শেয়ারটা সেল করতে চায়, তাহলে এখন শেয়ার যে সেল করবে তার উপরে কত গেইন হবে বা ট্যাক্স কত হবে, ভ্যাট কত হবে, যদি এরকম কিছু আসে তাহলে কিভাবে হবে? তাহলে আমাকে দেখতে হবে যে আসলে এই শেয়ারের এখন ফেয়ার মার্কেট প্রাইস কত। তাহলে ফেয়ার মার্কেট প্রাইস কিভাবে পাবে? তাহলে একটা ভ্যালুয়েশন করে তারপরে একটা ফেয়ার মার্কেট প্রাইস নির্ধারণ করতে হবে। কথার কথা, ভ্যালুয়েশন করা গেল না বা ফেয়ার মার্কেট প্রাইস পাওয়া গেল না, তখন কি করবে? কমিটি, একটা এনবিআর একটা কমিটি করে দিবে, যে কমিটি কিনা ফেয়ার মার্কেট প্রাইসটা নির্ধারণ করবে। কিসের উপর বেস করে? ওই তারাও একটা জাজমেন্টাল বা ভ্যালু করবে। অথবা যদি তারা ওরকম কিছু না পায়, তাহলে দেখবো যে এই টাইপের স্টার্টআপ কোম্পানি, যেমন শপআপ, সহজ, পাঠাও, এরকম টাইপের যে স্টার্টআপ কোম্পানি আছে, তাদের বিকাশ, তাদের প্রাইস কত, শেয়ারের কত টাকা শেয়ার ট্রানজাকশন হয়, তাহলে এরকম 5টা বা 7টা কোম্পানি এভারেজ প্রাইস নিবে, নিয়ে এই প্রাইসটা তারা নির্ধারণ করতে পারে। স্যার তাহলে তো স্যার অ্যাসোসিয়েট আর নন অ্যাসোসিয়েট সেম হয়ে গেছে, মানে অ্যাসোসিয়েটের ক্ষেত্রে তো ওরা বলছে যদি কমিটি। অ্যাসোসিয়েট আর নন অ্যাসোসিয়েট সেম হয় না, আপনি ভুল বুঝছেন। অ্যাসোসিয়েট এবং নন অ্যাসোসিয়েটের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। না স্যার, কমিটি যখন নির্ধারণ করতেছে তখন তো স্যার আপনার আসসালামু আলাইকুম স্যার। জি এভারেজের উপর নির্ধারণ করতেছে। জি বলেন। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি যদি আমাকে একটু বলবেন? হোস্ট করে দিতেন, কো হোস্ট। হ্যাঁ, কি নাম আপনার? তাহলে ক্লাসটা একটু রেকর্ড করতাম। কি নাম আপনার? স্যার বিথি আক্তার। স্যার বিথি আক্তার। বিআইটি বিটি বিটি রোল রোল 87, রোল হ্যাঁ হ্যাঁ 87। জি জি। আর কাউকে দিতে হবে? না স্যার, ইনাফ। ওকে, সো থ্যাংক ইউ স্যার। আমরা কি বলতেছিলাম যে আমাদের ফেয়ার মার্কেট ভ্যালু এটা হলো নন অ্যাসোসিয়েট, এবং অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কি বলছে? অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট বলতেছে, যে অ্যাসোসিয়েটের ক্ষেত্রে যখন কোনো ট্রানজাকশন হচ্ছে, তখন যদি ট্রানজাকশন ভ্যালু না থাকে। স্যার আমি বলতে চাচ্ছিলাম, কমিটি যখন মানে ভ্যালুটা নির্ধারণ করতেছে, ওরা হচ্ছে যে অ্যাসোসিয়েট এবং নন অ্যাসোসিয়েটের কথা যেটা বললেন, ওরা হচ্ছে যে ওই এভারেজ প্রাইসটা নিয়ে করতেছে, ওইটা বলতেছিলাম আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা স্যার দুই ক্ষেত্রে সেম। কমিটি, হ্যাঁ ওই ক্ষেত্রে কমিটি দুইটা ক্ষেত্রে সেমই। হ্যাঁ কমিটি, হ্যাঁ স্যার, এটাই স্যার জানতে চাচ্ছিলাম আর কি, মানে ওইখানে আর যদি ভ্যালু থাকে সেটা তো 10%। হ্যাঁ তখন স্যার হ্যাঁ 10% এর বেশি সে যোগ করে দিবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, এখন বুঝতে পারছি স্যার। ওকে, আমরা আজকে ইনভয়েস, রিটার্ন এবং ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ভ্যাট চালান যেটা আমরা বলতেছিলাম, যে 6.3 চালানটা কি? বেসিক্যালি 6.3 একটা চালান যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু পারচেজ করলে অবশ্যই 6.3 চালান দিয়ে আপনাকে পারচেজ করতে হবে। উইদাউট 6.3 চালান ইউ ক্যান নট বাই এনি প্রোডাক্ট ফ্রম এনিওয়ান। দিস ইজ দ্য প্রভিশন অফ দ্য ল। Although in Bangladesh it is not yet mandatory, but as per the provision of the law, it is mandatory, given that all the companies should have to buy from a legal company who have VAT registration. So you have to buy any product or any service and they should issue a 6.3 challan. Without 6.3 challan you cannot buy anything, even you cannot pay him. So এখানে কি বললো? VAT invoice, every registered supplier, যারা কিনা VAT under registered, shall at the date when VAT becomes payable, যেদিন কিনা তার VAT payable হবে, on the taxable supply, যদি সে taxable supply করে, exempted supply হলে কিন্তু হবে না, issue on or before such date, যেদিন
উনি যেদিন ও প্রোডাক্টটা সেল করবে ওই দিন এর সিরিয়াল নাম্বার ভ্যাট ইনভয়েসে বা 6.3 তে একটা সিরিয়াল নাম্বার থাকে 1 2 3 4 এভাবে সিরিয়াল নাম্বার থাকে আর কি। হ্যাঁ, একটা ইনভয়েস ইস্যু করবে যেটা কিনা সেকশন 51 এবং রুল 40 তে বলা আছে। এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী সে যে একটা 6.3 চালান ইস্যু করতে, যে চালানটা ইস্যু করছে এটাকে 6.3 চালান বলা হয়। এখানে আরো কি বলা হলো, the name, address and business identification number of the buyer if the value of the supply is more than টাকা 25,000 only। বলতেছে যে প্রথমত হলো আপনাকে 6.3 চালান ইস্যু করতে হবে। দ্বিতীয়ত কি বললো যে আপনি যখন 6.3 চালান ইস্যু করবেন you should have to mention the buyer name, his address এবং তার বিন নাম্বার। হ্যাঁ, যদি সেই প্রকুরমেন্টের বা ওই সেলের ভ্যালু বা ওই পার্সেসের ভ্যালু যদি 25,000 টাকার উপরে হয়, দিস ইজ দ্য ম্যান্ডেটরি প্রভিশন। 25,000 টাকার নিচে হলে আপনি এটা না দিলেও কোনো সমস্যা নাই, ল এটা পারমিট করে, বাট 25,000 টাকার উপরে হলে আপনাকে অবশ্যই তার ইনফরমেশন দিতে হবে যে আপনি কার কাছে সেল করলেন, তার নাম কি, তার বিন নাম্বার কত এবং তার অ্যাড্রেস কি। এবং কেউ যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চায় তাহলে অবশ্যই যে সেল করেছে এবং যে বাই করেছে তার নাম, যে সেল করেছে তার নাম, যে পারচেজ করেছে তার নাম, দুজনের বিন নাম্বার এবং দুজনের অ্যাড্রেস অবশ্যই উল্লেখ থাকতে হবে। সো আমরা যদি একটা 6.3 চালান দেখি, এখানে কি বলতেছে দেখেন যে কর চালানপত্র, নিবন্ধিত ব্যক্তির নাম, নিবন্ধিত ব্যক্তির বিআইএন, চালান ইস্যুর তারিখ, ঠিকানা, চালানপত্র নম্বর কত 0001, ইস্যুর তারিখ কবে, ইস্যুর সময় কবে, ক্রেতার নাম কি, ক্রেতার বিন নাম্বার কত, সরবরাহের গন্তব্যস্থল কোথায়, এটা কি ঢাকা না চিটাগং না গাজীপুর নাকি মহাখালী, এটা বলা থাকবে। ক্রমিক নম্বর 1 2 3 4, পণ্য বা সেবার নাম কি সেটা এখানে আসবে, সরবরাহের একক আসবে, এটা কি কেজিতে না ইউনিটে কিভাবে আসে সেটা আসবে, পরিমাণ কত 1 কেজি 10 কেজি 20 কেজি না 100 পিস এটা আসবে, একক মূল্য পার ইউনিটের ভ্যালু কত, প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিটের ভ্যালু কত, তারপরে মাল্টিপ্লাই করে মোট মূল্য কত, এখানে যদি এরপরে এসডি প্রযোজ্য হয় তাহলে এসডি টাকা কত, এবং ভ্যাটের রেট কত, সেটা কি 5% না 7.5% না 10% না 15%, এবং ভ্যাটের পরিমাণটা কত, এবং যদি এখানে এসডি থাকে এসডির পরিমাণটা কত সেটাও উল্লেখ করতে হবে। এই সকল ইনফরমেশন দিয়ে টোটাল দিয়ে তারপরে বলা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, যে কিনা এই 6.3 টা ইস্যু করবে, তার ডেজিগনেশন কি, তার স্বাক্ষর এবং সিল। সো দিস ইজ কল্ড 6.3 চালান। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার অনেক সময় তো স্যার আমরা 6.3 দেখি যে স্যার অটোমেটেড 6.3 দেয় ওরা। হ্যাঁ, এটাও আমরা রেস্টুরেন্টে গেলে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড। এটা পিসিআর মেশিনের থ্রুতে যদি আপনাকে অটোমেটেড ওটা দেওয়া হয়, এটাও it will be treated as a 6.3 চালান because all the information will be available on that চালান। হ্যাঁ সাইদুর বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল কি, স্যার কিছু না মনে করলে যদি আমাকে একটু কো-হোস্ট করে দিতেন। কেন রে ভাই, এই তো বললে একজন হইলে হবে, আবার বলতেছেন আরেকজন, তো ডিসরাপশন হচ্ছে। উনি ওনাকে নাকি পাওয়া যাচ্ছে না, উনি ওনাকে হোস্ট হয়নি, হোস্ট এখন না আমি তো নিজেই করে দিলাম। লাইক ক্লাসটা তো এমনিতেও রেকর্ড হচ্ছে, সবার তো রেকর্ড করার দরকার নেই। না আমাকে বললো যে আপনার নাম কি বলেন, আপনার নাম কি বলেন? না না হয়েছে স্যার, ঠিক আছে। আপনার নাম কি বলেন? হ্যাঁ Recording stopped. স্যার আমার কোশ্চেন ছিল Recording একটা in ছিল। progress. কোশ্চেন পুরো করেন, আপনার নাম কি সেটা বলেন। হু ইজ আস্কিং ফর আমার কো-হোস্ট? নাম যে কো-হোস্ট হতে যাচ্ছে তার নাম কি? সাইদুর রহমান স্যার, সাইদুর রহমান। এটা বলতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ দিয়ে দিছি, দুইজনকে দিয়ে দিছি। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। কোশ্চেনটা স্যার, যেটা ভ্যাট যোগ্য মূল্য, এই মূল্যর বাইরে কি 6.3 তে অন্য কোনো মূল্য উল্লেখ করার দরকার আছে? যেমন একটা চালানে তো একটা ইনভয়েসের ভিতরে তো যে মূল্যটা আছে টোটাল মূল্যের উপরে ভ্যাট নাই, তো সেক্ষেত্রে বাকি অ্যামাউন্টটা কি এই 6.3 তে আসবে কিনা? বুঝিনি আপনার কোশ্চেন। স্যার একটা অ্যামাউন্টে যত টাকা মূল্য আছে, একটা एग्जांपल দেন, কি বলতে যাচ্ছেন একটু ক্লিয়ার করে বলুন। এক্সাম্পল স্যার ধরেন একটা ওই সার্ভিস কোম্পানি, একটা
পরিবহন সার্ভিস কোম্পানি, সেখানে 10% ভ্যাট আছে। তো হ্যাঁ। ভ্যাট যে তাদের যে সার্ভিস চার্জ যেটা, তার বাইরে তারা ড্রাইভারের স্যালারি দিয়ে দেয় ওই অ্যামাউন্টের ভিতরে। ওকে। হুম। তো এখন ড্রাইভারের স্যালারির মধ্যে কোনো ভ্যাট হবে না। তো সেক্ষেত্রে এই 6.3 এর ভিতরে কি ওই অ্যামাউন্টটা উল্লেখ করতে হবে কিনা, যে এত টাকা ড্রাইভারের স্যালারি, এত টাকা সার্ভিস চার্জ? না না না, যে এটার উপর ভ্যাট অ্যাপ্লিকেবল হবে সেগুলো এখানে আসবে। ড্রাইভার স্যালারি তো স্যালারি, স্যালারির উপর তো ভ্যাট নাই, এখানে সব ভ্যাট নিয়ে কথা হচ্ছে। সো যে 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 যেটার উপরে ভ্যাট প্রযোজ্যই না সেটা তো এখানে আসার কথাই না। এক্সেমটেড, দ্যাট ইজ কল এক্সেমটেড। সো এক্সেমটেড এখানে আসবে কেন? ওইটা তো সবাই বিলের মধ্যে ইনক্লুড থাকে, যদি ওই বিলের ভিতরে থাকে, যদি অ্যামাউন্ট গুলো বিলের ভিতরে আমার 4-5টা আইটেম থাকতে পারে, বাট সবগুলো তো আমার ভ্যাটেবল না, সে তো আমাকে রিইম্বার্স করতেছে, আমার স্যালারিটাকে সে রিইম্বার্স করতেছে। তো স্যালারি যেহেতু রিইম্বার্সমেন্ট হচ্ছে, এখন আমি যদি স্যালারি ফর্মে পাই তাহলে সেটার উপর ভ্যাট হবে না। কিন্তু আমি যদি এটাকে একটা কন্ট্রাক্ট সার্ভিস হিসেবে ধরি, আমি একটা কন্ট্রাক্ট সার্ভিস হিসেবে এই টাকা পাচ্ছি, তাহলে কিন্তু এর উপর ভ্যাট হবে। কারণ আপনি একটা সিকিউরিটি গার্ড দিয়েছেন কথার কথা, অথবা আপনি একজন আপনার হচ্ছে ক্লিনার দিয়েছেন, ক্লিনার বাবদ আপনি কোম্পানি থেকে 15,000 টাকা পাচ্ছেন, যার ভিতরে আপনার হয়তো বা 2,000 টাকা সার্ভিস চার্জ আছে এবং 12,000 টাকা ওর স্যালারি আছে, কিন্তু আপনার কনসিডারেশন তো 15,000 টাকাই। তাহলে 15,000 টাকা আপনাকে তো রেভিনিউ হিসেবে 15,000 টাকা দেখাইতে হবে, তারপরে খরচ হিসেবে আপনি 12,000 টাকা ক্লেম করবেন, তাহলে ভ্যাট 15,000 এর উপরে হবে। আচ্ছা, তাহলে স্যার ওই ড্রাইভারের স্যালারি অ্যামাউন্টটার উপরে ভ্যাট আসবে? কারণ ড্রাইভার তো তার পেরোলের আন্ডারে না, স্যালারি হিসাবে কখন ক্লেম হবে যদি সে আপনার পেরোল হয়, ও তো আপনার জন্য থার্ড পার্টি। তো থার্ড পার্টি আপনার পেরোলের আন্ডারে স্যালারি কিভাবে হয়? আপনি তো তার সাথে একটা এগ্রিমেন্ট করেছেন যে ভাই তোমার আমি এটা সে কাজ করে দিব, আমি তোমার সাথে চুক্তি করলাম, মাসে মাসে তুমি আমাকে 15,000 টাকা করে দিবা, এই হলো আমার তোমার সাথে সার্ভিস এগ্রিমেন্ট। তাহলে এই সার্ভিস এগ্রিমেন্ট অনুযায়ী যদি মাসে মাসে, জি বলেন। জি স্যার, সার্ভিস ওই রকম যে ড্রাইভার স্যালারি দিবে, কিন্তু স্যার এটা আসলে আমিও কনফিউজ যে আসলে এটা তো সার্ভিস রেভিনিউর ভিতরে সার্ভিস রেভিনিউ হয়ে যায়, এটা আবার ভ্যাট যোগ্যই তো মনে হয় আর কি। কিন্তু এখন তো যে হেড তো ভ্যাট হয় না। মনে হওয়ার কিছু নাই, মনে হওয়ার কিছু নাই, এটা তো একটা বিষয় আছে, যদিও এটা মানে কোথাও ওরকম উল্লেখ নাই, রিইম্বার্সেবল এক্সপেন্স বলে আর কি। হ্যাঁ, রিইম্বার্সেবল এক্সপেন্সের উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হয় না আর কি। হ্যাঁ, ইভেন রিইম্বার্সেবল এক্সপেন্সের উপর ট্যাক্সও হয় না। যেমন কথা আপনার কনভেন্স, আপনি গেলেন, আপনাকে কোম্পানি কনভেন্স রিফান্ড করলো, অথবা কোথাও খেতে গেলেন ওই টাকাটা রিইম্বার্স করলো, এগুলোর উপরে কিন্তু ভ্যাট হয় না নতুন করে, আবার দুইবার উপরে হয় না। কিন্তু আপনার এটা তো ধরেন আপনি একটা এক্স একটা কোম্পানি ওয়াই একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে, ভাই আমি তোমার ক্লিনিং সার্ভিস করে দিব, সব করে দিব, মাসে তুমি আমাকে 10,000 টাকা করে দিবা, তাহলে ওর জন্য তো 10,000 টাকাই রেভিনিউ, তো ও তো 10,000 টাকার উপরে তাকে ভ্যাট দিতে হবে, সে 8,000 টাকা আবার খরচ দেখাবে স্যালারি হিসেবে, ওটার উপর তো সে আর ভ্যাট অ্যাডসোসে ডিডাক্ট করতেছে না। দুটো তো দুই জিনিস, আপনাকে এখানে 15,000 টাকার উপরে ভ্যাট দিতে হবে, স্যার নাহলে অডিট করলে তখন এর উপরে ভ্যাট ধরে দিবে। স্যার রিইম্বার্সমেন্টের যে কথাটা বললেন, এইটা কি স্যার কোনো এসআরও দ্বারা এক্সাম্পটেড? না, কোথাও নেই, কোথাও এটা বলেন, এটা প্র্যাকটিস আর কি, কোথাও রিইম্বার্সেবল কোনো এসআর হতে বলেন। আচ্ছা স্যার, থ্যাংক হাই ইউ। ভ্যালু ইনভয়েস এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো পারচেজ করেন অথবা সেল করেন যেটার ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকার উপরে, এনি পারচেজ অর এনি সেল, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 6.10 চালানের মাধ্যমে এটাকে ভ্যাট অথরিটিকে জানাইতে হবে আর কি। হ্যাঁ, যখন আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করবেন তখন বা তার পূর্বে আর কি, যে কোনো সেলস অথবা পারচেজ কার কাছে সেল করলেন অথবা কার কাছ থেকে পারচেজ করলেন, তার নাম, তার ডিটেলস এবং আপনার নাম এবং ডিটেলস এটা অবশ্যই থাকতে হবে, যদি এটা 2 লাখ টাকার উপরে হয়। কারণ এটা আবার অথরিটি ক্রস চেক করে যে আপনি যে সেল দেখাইছেন সে সেটা তার পারচেজ হিসেবে দেখাইছে কিনা, বা আপনি যে পারচেজ দেখাইছেন সে তার সেলস হিসেবে দেখাইছে কিনা। হ্যাঁ, এরপরে একটু দেখা, আপনার কাছে যদি ছবি থাকে একটা দেখাবেন। হ্যাঁ স্যার 6.6 আসলে ইয়েটা ফর্মটা একটু দেখাবেন, 6.3 যেরকম দেখান। কেন দেখাবো? 6.6 তো আমাদের এখনো আসে স্যার না। 6.10 স্যার 6.10 এখানে নাই আর কি, আপনি ওই যে এনবিআর এর ওয়েবসাইটে গতদিন বলে দিয়েছেন না, ওখান থেকে দেখে নিন আর কি। জি স্যার, মানে গেলে পাবেন, আমরা এখন সময় নষ্ট না করি, এই ফর্ম দেখা এটা কোনো মেজর বিষয় না আর কি। হ্যাঁ, জি স্যার।
ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট। এখন সেল তো করলাম বা পারচেস তো করলাম, এখন পারচেস করলে পারচেস রিটার্ন আসে বা সেল করলে এবারে সেলস রিটার্ন আসে। এখন আমি যদি সেলস করার পর সেলস রিটার্ন দেই অথবা পারচেস করার পর যদি পারচেস রিটার্ন দিই, কোনো কারণে মাল আমার ডেট এক্সপায়ারি হয়ে গেছে অথবা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, তখন আমি কি করতে হবে, তখন ডেবিট নোট অথবা ক্রেডিট নোট ইস্যু করতে হবে। হ্যাঁ, এই ডেবিট নোট ক্রেডিট নোট আমি কখন ইস্যু করব সেটা বলা হচ্ছে কি, যে ধরেন আমি পারচেস করলাম, পারচেস করার পরে আমি যদি রিটার্ন দেই তাহলে আমাকে ডেবিট নোট ইস্যু করতে হবে। আর আমি সেল করলাম, সেল করার পরে আমি যদি রিটার্ন দেই তাহলে আমাকে ক্রেডিট নোট ইস্যু করতে হবে। সেক্ষেত্রে নিয়ম কি, যে ক্রেডিট নোট এন্ড ডেবিট নোট আন্ডার সেকশন 52 তে কি বলছে, ফর ইস্যুইং ক্রেডিট নোট এন্ড ডেবিট নোট ফলোইং ইনফরমেশন মাস্ট বি প্রোভাইডেড ইন দ্য মূসক 6.7 এন্ড মূসক 6.8। একটা হচ্ছে হলো 6.7 হচ্ছে হলো ডেবিট নোট, 6.8 হচ্ছে ক্রেডিট নোট, বা আদার ওয়ে অ্যারাউন্ড যে কোনো একটা হবে। এখানে কি থাকতে হবে, সিরিয়াল নাম্বার থাকতে হবে, ইস্যু ডেট এন্ড টাইম থাকতে হবে, নেম অ্যাড্রেস এন্ড বিন নাম্বার অফ দ্য সাপ্লায়ার, কোন সাপ্লায়ার দিয়েছিল তার নাম কি, তার অ্যাড্রেস কি, তার বিন নাম্বার কি, এগুলো থাকতে হবে। এটা এবং ডেবিট নোট ক্রেডিট নোট ওই 6.3 এর মতো সিরিয়াল নাম্বার থাকতে হবে, ডেট থাকতে হবে, টাইম থাকতে হবে, এবং আপনার ওই অরিজিনাল ট্যাক্স ইনভয়েস কবে দেওয়া হয়েছিল সেটার সাথে একটা ট্র্যাক থাকতে হবে আর কি। নেচার অফ অ্যাডজাস্টমেন্ট, এটা কি ধরনের অ্যাডজাস্টমেন্ট, এটা কি গুডস রিটার্ন নাকি এক্সপায়ারি হয়েছে নাকি কারণে অ্যাডজাস্টমেন্ট হয়েছে না ভেঙে গেছে, এটার উল্লেখ থাকতে হবে। দ্য ইফেক্ট অফ দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট, এবং এই ডেবিট নোট বা ক্রেডিট নোটের কারণে কত টাকা আমার ভ্যাটের ইম্প্যাক্ট করতেছে, যে ভ্যাট আমি যেটা পেয়েবল করেছিলাম বা রিসিভেবল করেছিলাম এখান থেকে কত টাকা ইম্প্যাক্ট করছে সেটা থাকতে হবে। নেম অ্যাড্রেস এন্ড বিন নাম্বার অফ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য অ্যামাউন্ট ইজ মোর দেন টাকা 5000। এবং এই ডেবিট নোট বা ক্রেডিট নোট যদি 5000 টাকার উপরে হয় তাহলে অবশ্যই যে পাইলো তার নাম, অ্যাড্রেস এবং বিন নাম্বার এই সকল কিছু উল্লেখ থাকতে হবে। বুঝা গেল ডেবিট নোট এবং ক্রেডিট নোট কি? স্যার যাকে দেওয়া হয়েছে তার মানে বিন নাম্বার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে দেওয়া হচ্ছে তার নাম, তার অ্যাড্রেস এবং তার বিন নাম্বার উল্লেখ থাকতে হবে। উইথহোল্ডিং ট্যাক্স সার্টিফিকেট, যেটা কিনা 6.6 চালান বলতেছে আর কি। হ্যাঁ, যখন আপনি কোনো একটা সাপ্লাই করবেন, সেই সাপ্লাইয়ের এগেইনস্টে আপনার যদি 15% রেট না হয়ে ট্রাঙ্কেটেড রেট হয়, অথবা আপনি যদি 43টা যে লিস্ট অফ সার্ভিসের কথা বলা আছে, যে ক্ষেত্রে ম্যান্ডেটরি ভ্যাট ডিডাকশন এট সোর্স বলা আছে, এরকম কোনো সার্ভিস যদি আপনি কোথাও প্রোভাইড করেন তাহলে আপনাকে অবশ্যই অ্যাট সোর্সে ভ্যাট ডিডাক্ট করতে হবে, সেটা 15% রেট হোক অথবা যে পার্সেন্ট রেটে হোক, এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাক্ট করে জমা দিতে হবে। ওইটাই এখানে বলতেছে, ওটা নিয়ে আমরা একটা স্পেশাল ক্লাস করব, তখন এটা নিয়ে আলোচনা করব। স্যার ট্রাঙ্কেটেড রেটটা কি স্যার? ট্রাঙ্কেটেড রেট বলতে 15% এর নিচে যে রেট সেটাকে ট্রাঙ্কেটেড রেট বা রিডিউস রেট বলা হয়। হ্যাঁ, ও আচ্ছা স্যার, ওই 5%, 7.5 স্যার, 5%, 7.5%, 10% এগুলো হচ্ছে ট্রাঙ্কেটেড রেট। আচ্ছা আচ্ছা। এখন ধরেন আমরা একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলি। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংটা কি, ধরেন আপনি একটা গার্মেন্টসের আপনি একজন ফাইনাল এন কনজিউমার, এন প্রোডিউসার, ধরেন আপনি হামিম গ্রুপ ধরেন একটা প্রোডাক্ট জিন্সের প্যান্ট অথবা টি শার্ট তৈরি করতেছে। হ্যাঁ, এই কোম্পানিটা আমরা ধরে নিলাম হচ্ছিল হামিম গ্রুপ আর কি। হ্যাঁ, এখন ধরেন একটা এই কোম্পানিটা হচ্ছে হামিম গ্রুপ। এখন হামিম গ্রুপ কি করেছে, তার যে প্রোডাক্ট আছে সে থার্ড পার্টিকে দিয়েছে এটা তৈরি করার জন্য, কারণ তার কাছে সেই পরিমাণ ফ্যাক্টরিতে অ্যাভেলেবল জায়গা নেই, অথবা এমন হতে পারে যে তার ওই পরিমাণ নিটিং ডাইং এর রিসোর্স নাই বা মেশিনারিজ নাই। সে কি করলো, একটা থার্ড পার্টিকে হায়ার করলো, যে বললো ভাই আমি তো একটা কন্ট্রাক্ট পেয়েছি, তা আমি এই প্রোডাক্টটা আমাকে এই 2 মাসের মধ্যে দিতে হবে, আমার তো অনেক অর্ডার আছে কিন্তু আমি আমারটাই করতে পারতেছি না, একটা কাজ করি, তোমার সাথে আমি একটা এগ্রিমেন্ট করি, তুমি আমার এই কাজগুলো তৈরি করে দাও বা এই জিনিসগুলো আমাকে জাস্ট নিটিং ডাইং করে দাও, বাকিটা আমি করে নেব। এই যে র ম্যাটেরিয়াল, আপনার হামিম গ্রুপ কোম্পানি যে র ম্যাটেরিয়াল যদি পাঠায়, কার কাছে পাঠায়, থার্ড পার্টির কাছে যদি পাঠায়, কিভাবে পাঠাবে এবং এটা কিভাবে বিলিং প্রসেসটা হবে এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ধরেন আপনার ম্যাটেরিয়ালটা পারচেজ হতে পারে দুই ভাবে, একটা হলো লোকালি সাপ্লায়ারের মাধ্যমে পারচেজ করতে পারে, অথবা
ইম্পোর্ট করে আনতে পারে আর কি। হ্যাঁ, একটা ধরনের আপনি যখন বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আপনি সুতা ইম্পোর্ট করে নিয়ে আসলেন, অথবা আপনার আপনার হচ্ছে হলো কাপড় ইম্পোর্ট করে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি কি করলেন, কোম্পানিতে যদি সরাসরি প্রোডাক্ট ঢোকে তাহলে কি হবে, সেটা বিল অফ এন্ট্রির মাধ্যমে হ্যাঁ এটা কোম্পানিতে ঢুকবে। আর যদি লোকালি কারো পারচেস করেন, ধরেন যে হামিম গ্রুপ এটা এবিসি কোম্পানির কাছ থেকে কিনলো, তাহলে লোকালি সে সাপ্লাই করলো এবং পারচেস করে সরাসরি কোম্পানিতে ঢুকলো, তখন 6.3 পাবে। তাহলে আমরা কি জানি, যখন আমি ইম্পোর্ট করি তখন আমার কাছে আসে হলো বিল অফ এন্ট্রি, ওইটাই হচ্ছে আমার জন্য 6.3। আর আমি যখন লোকালি পারচেস করি তখন আমাকে 6.3 প্রোডাক্ট দিয়ে সরি ইনভয়েস দিয়ে আমাকে এটা পারচেস করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার তো আপনারা? জি স্যার। ওকে, এখন আসি, এখন কোম্পানি মনে করেন এই প্রোডাক্টটা পাওয়ার পরে কোনো একটা থার্ড পার্টিকে সরাসরি দিয়ে দিল যে ভাই তুমি মালটা তৈরি করে দাও, তখন সেটা কিভাবে ট্রান্সফার করবে, তখন তাকে একটা মূসক 6.4 ইস্যু করতে হবে। 6.4 হচ্ছে যখন কোনো থার্ড পার্টিকে আমি কোনো প্রোডাক্ট তৈরি করতে দেই তখন 6.4 ইস্যু করতে হয়। তাহলে কোম্পানি সরাসরি থার্ড পার্টিকে দিয়েছে, সেই ক্ষেত্রে সে একটা 6.4 ইস্যু করবে। আর এমন যদি হয় যে না, কোম্পানি বললো ভাই আমার এটা ইম্পোর্ট হয়ে চিটাগং থেকে সরাসরি আমার একটা থার্ড পার্টি আছে চিটাগং এ, তুমি ওখানে দিয়ে দাও, আমার কাছে হয়ে আবার আসার দরকার নেই, সেটাও করতে পারে। সেক্ষেত্রে ইম্পোর্ট থেকে গুডসটা ফিজিক্যালি ট্রান্সফার হয়ে যাবে থার্ড পার্টির কাছে। অথবা এমন হতে পারে যে গুডসটা পারচেজ করে লোকালি সে ফিজিক্যালি ট্রান্সফার করে দেবে ডাইরেক্ট থার্ড পার্টির কাছে। যদি এরকম হয় তাহলে কি হবে, কোম্পানি তখন এটা তৈরি করে দিবে এবং তখন সে যখন তৈরি করে কোম্পানিকে বিল করবে তখন সে একটা 6.3 দিয়ে তাকে বিল করবে আর কি। এটা আমরা যদি এখানে দেখি যে এই ফিনিশ গুডসটা করার পর যখন সে ওনারের কাছে এটা বা কাস্টমারের কাছে যদি এটা সে ট্রান্সফার করে, তাহলে যদি কি হয় যে সে যদি কোম্পানিকে দেয়, দেখেন থার্ড পার্টি যখন কোম্পানিকে দিচ্ছে তখন 6.3 চালান দিবে এবং তার সাথে তার যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেটা সে চার্জ করে দিয়ে সে 6.3 দিবে। হ্যাঁ, এখন কি বললো, ইফ দ্য রেজিস্টার্ড অ্যাজ ইউনিট, যদি ওই কোম্পানি সেন্ট্রাল রেজিস্ট্রেশন না নিয়ে থাকে, ইউনিট রেজিস্ট্রেশন হয়, তাহলে 6.3 দিয়ে সে ডিপোতে পাঠাবে। আর যদি সে সেন্ট্রালি রেজিস্টার্ড হয় তাহলে ডিপোতে পাঠানোর সময় সে 6.5 দিবে। আমরা জানি যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন এবং ইউনিট রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি, যে যদি সেন্ট্রালি সব বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করে এবং হোমোজেনাস বা সিমিলার গুডস হলে তখন সে 6.5 ইস্যু করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল ট্রান্সফার করতে পারে। আর এমন যদি হলো যে থার্ড পার্টি ফিনিশ গুডস সরাসরি ডিপোতে দিয়ে দিল, সেটাও করতে পারে, সেক্ষেত্রে সে এই 6.3 চালান দিবে। আর এমন যদি হয় যে কোম্পানিকে সে দেয়, তাহলে কোম্পানি তখন 6.3 চালান দিয়ে কাস্টমারের কাছে ফিনিশ গুডস সেল করবে। বুঝছেন কি না বলেন, নাহলে আমি আবার বলবো। স্যার আরেকবার বলেন স্যার। এই পার্টটা না আগের পার্টটা? স্যার আগের পার্টটা একটু বলেন। এই পার্টটা সহজ বলছেন। আচ্ছা, কারণ আমি হামিম গ্রুপ, আমি একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য আমার র ম্যাটেরিয়াল আমি আমার থার্ড পার্টিকে দিলাম, এবিসিএম কোম্পানিকে। আমি এই ম্যাটেরিয়ালটা 3 ভাবে তাকে দিতে পারি। একটা হচ্ছে আমি ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে আমি সরাসরি থার্ড পার্টিকে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে একরকম আমি ট্রান্সফার করে দিলাম। আরেকটা হতে পারে আমি লোকালি পারচেজ করে তাকে দিয়ে দিতে পারি। আরেকটা হতে পারে যে না, আমি ইম্পোর্ট করে আমার ফ্যাক্টরিতে ঢুকালাম, তারপর আমি তাকে দিলাম, অথবা আমি লোকালি পারচেজ করে আমি তাকে দিলাম। এটা ক্লিয়ার তো? জি স্যার। কিভাবে হতে পারে, সকল ক্ষেত্রে কি হবে 6.4 দিয়ে এটা ট্রান্সফার হবে আর কি। হ্যাঁ, কিন্তু এই থার্ড পার্টি এই মালটা পাওয়ার পর সে কি করবে, সে এটা তো তৈরি করবে, তৈরি করে সে এটা ট্রান্সফার করবে আর কি। হ্যাঁ, তৈরি করে যখন ট্রান্সফার করবে তখন 3 ভাবে হতে পারে। কিভাবে হতে পারে, যে একটা হলো থার্ড পার্টি এই প্রোডাক্টটা তৈরি করে সে কোম্পানিকে দিয়ে দিচ্ছে, ভাই তোমার মাল হয়ে গেছে তুমি নিয়ে নাও। তখন কি করবে, তার তো একটা কস্ট আছে, তখন এটার জন্য সে একটা ইনভয়েস করবে, সেটা হলো 6.3। কারণ যে কোনো ভ্যাটেবল গুডস ট্রান্সফার করতে হলে 6.3 চালান দিতে হয়, তখন সে 6.3 চালান তার যে ম্যানুফ্যাকচারিং চার্জ আছে সেই চার্জ দিয়ে সেই কোম্পানিকে দিবে। এটা বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন তারপর কি বললো কোম্পানি তারপর দেওয়ার পরে কোম্পানি কি করলো, এটা এই প্রোডাক্টটা কাস্টমার কাছে সেল করলো ফিনিশ গুডস। তখন কোম্পানি কি করবে, যখন কাস্টমার কাছে সেল করতেছে তখন 6.3 চালান দিয়ে সেটা সেল করবে। সো এটাও একদম সহজ, এটা বুঝতে পেরেছেন? জি স্যার।
এখন আসি আরো দুইটা অপশন আছে। আর দুইটা অপশন কি, কোম্পানি বললো ভাই তুমি আমাকে পাঠানোর দরকার নাই, তুমি সরাসরি থার্ড পার্টিকে বলো তুমি সরাসরি ফিনিশ গুডসটা আমার ডিপোতে পাঠিয়ে দাও, আর আমার কস্টিং কমবে। সেটাও করতে পারে। থার্ড পার্টি কি করবে, সরাসরি তার ফিনিশ গুডসটা তার ডিপোতে পাঠিয়ে দিবে, দিল, এবং এটার জন্য সে 6.3 চালান দিবে। এখন আরেকটা অপশন হতে পারে কি, যে কোম্পানিকে দেওয়ার পর কোম্পানি সরাসরি কাস্টমারকে না দিয়ে সে এটা তার ডিপোতে পাঠাইলো এবং ডিপো থেকে তারপরে কাস্টমার কাছে যাবে। তো কোম্পানি যদি এটা ডিপোতে পাঠায় তাহলে কিভাবে পাঠাবে, দুই ভাবে পাঠাইতে পারে। যদি কোম্পানি ইউনিট রেজিস্ট্রেশন নিয়ে থাকে, যে ডিপোর জন্য আলাদা রেজিস্ট্রেশন, তার হেড অফিসের জন্য আলাদা রেজিস্ট্রেশন, এরকম যদি আলাদা আলাদা ইউনিট রেজিস্ট্রেশন হয় তাহলে কোম্পানি তখন 6.3 চালান দিয়ে এটাকে ট্রান্সফার করবে, অ্যাজ ইট ইজ এটা সেল হিসেবে গণ্য হবে। আর যদি কোম্পানি ডিপো তারপরে হেড অফিস সব মিলে যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে থাকে তাহলে এটা হবে, এটার উপর কোনো ভ্যাট হবে না, এটা 6.5 চালান দিয়ে তাকে সেন্ট্রালি রেজিস্ট্রেশনের থ্রুতে 6.5 চালানটা ট্রান্সফার করতে হবে। এখন বোঝা গেছে? স্যার ডিপো থেকে কাস্টমার কাছে গেলে সেক্ষেত্রে আবার 6.3 না স্যার? 6.3 দিতে হবে তখন। বুঝতে পারছেন। এখন আসি যে থার্ড পার্টি থেকে যেটা স্যার সরি কাস্টমারের কাছে গেল স্যার, ওইখানে স্যার কি হবে? থার্ড পার্টির কাছ থেকে কাস্টমার কাছে যায় না তো স্যার, এখানে তো যে থার্ড পার্টি ফিনিশ গুডস কাস্টমার একটা অ্যারো চিহ্ন দেওয়ার মতো। জি স্যার, এখানে আরে ভাই লিখে থার্ড পার্টি যদি কাস্টমারকে সরাসরি দেয় না, থার্ড পার্টি কাস্টমারকে দিবে না। থার্ড পার্টি এখানে অ্যারো চিহ্ন এইটাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, এটা থার্ড পার্টি কাস্টমারকে দিতে পারবে না। থার্ড পার্টি যদি কাস্টমারকে দেয় তাহলে তো ওর কমপ্লায়েন্স পার্টটা হচ্ছে না, ঠিক আছে? এটা আমাকে একটু চেক করতে হবে। জি স্যার, এটা তো হচ্ছে না তাহলে। থার্ড পার্টি তো এটা কন্ট্যাক্ট তো হবে না। কোম্পানির সাথে হয়েছে। না না না, এটা হবে না। ঠিক আছে, আমি এটা দেখে দিই। মা আমার বইটা নিয়ে এসো তো, মোটা বইটা আছে না, বইটা নিয়ে এসো তো। হ্যাঁ না, আছে আছে, এখানে আছে। আমি এটা চেক করে দেখতেছি একটু পরে। হ্যাঁ, আমার মনে হয় না এটা থার্ড পার্টি থেকে সরাসরি যাওয়ার কথা আর কি। ওকে, আমরা আগাই, আমি এটা দেখতেছি পরে। এরপরে এখন আসে রিটার্নে। আপনি যে এই এত কিছু করলেন, পারচেজ করলেন, সেল করলেন, এরপর আপনাকে কি করতে হবে, আপনাকে ফাইনালি সবকিছু আর্টিকুলেট করতে হবে আপনাকে ভ্যাট রিটার্ন। ভ্যাট রিটার্ন যেটা বলা আছে অ্যাজ পার ভিএটি অ্যাক্ট, আপনি যদি রিটার্ন সাবমিট করেন মূসক 9.1 এর থ্রুতে রিটার্ন সাবমিট করতে হবে, আন্ডার সেকশন 64 বলা আছে। আর টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে হবে হলো 9.2। 9.2 যে ফর্মটা সেটাকে টার্নওভার ট্যাক্স রিটার্ন বলা হয়, আর ভ্যাট রিটার্ন যেটা সেটাকে 9.1 বলা হয়। এবং ভ্যাট রিটার্নের নিয়ম কি, এই মাসের রিটার্ন জুলাই মাসের, নভেম্বর মাসের রিটার্ন ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে দিতে হবে। 15 তারিখ যদি হলিডে হয় তাহলে তার নেক্সট ডেতে আপনি এটা সাবমিট করতে পারবেন আর কি। হ্যাঁ, আর ভ্যাট রিটার্ন কোনো কারণে যদি আপনি টাইমলি না জমা দিতে পারেন তাতেও সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 7 দিন আগে অন্তত, তার মানে 7 তারিখের মধ্যে আপনাকে এটা ভ্যাট অথরিটিকে জানাইতে হবে যে ভাই এই কারণে আমি টাইমলি এই ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারতেছি না, আমাকে দয়া করে আরো 1 মাস সময় দেওয়া হোক। এবং সেটার বেসিসে কমিশনার আপনাকে কি করবে, এটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় দিবে আর কি, 1 মাস সময় দিবে। বাট সেক্ষেত্রে কনসিকুয়েন্স কি, আপনি 1 মাস পরে রিটার্ন ঠিকই জমা দিতে পারবেন, বাট এর উপরে আপনাকে 2% ইন্টারেস্ট চার্জ করবে আর কি, যেহেতু সরকার টাকাটা সময় মতো পায়নি। তো আপনার যে পরিমাণ টাকা ভ্যাট পেয়েবল ছিল এই মাসে, আগামী মাসে যখন জমা দিবেন ওই টাকা এবং এর উপর 2% ইন্টারেস্ট সহ আপনাকে জমা দিতে হবে। এরপরে বলতেছি কি, টার্নওভার, বলেন টার্নওভারের যে রিটার্নটা স্যার, যেটা রেভিনিউ এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ অবশ্যই, টার্নওভার ট্যাক্সটা তো রেভিনিউ আর কি। 50 লাখ টাকার আপনার বেশি 3 কোটি টাকা পর্যন্ত তো টার্নওভার ট্যাক্সের আন্ডারে, তাহলে টার্নওভার ট্যাক্সের উপর আপনি 4% ট্যাক্স দিবেন না, ওটাই তো রেভিনিউ। স্যার ওটা কি টার্নওভার, ওটা তো ট্যাক্স, ইনকাম ট্যাক্স। হ্যাঁ সরি, টার্নওভার ট্যাক্সটা তো ইনকাম ট্যাক্স, ওটা তো মুশুকের আন্ডারে যাবে কি? কি বলেন আপনি এতক্ষণে? কে বলছে আপনাকে টার্নওভার ট্যাক্স ইনকাম ট্যাক্স? এখানে ইনকাম ট্যাক্সের কোনো বালাই নাই। ভ্যাট কনসিস্ট অফ 3 থিংস:
সাপ্লিমেন্টারি ডিউটি, টার্নওভার ট্যাক্স এন্ড ভ্যাট। আমরা ট্যাক্সের সাথে কোনো সম্পর্ক নেই। ওটা কি স্যার ভ্যাটের বাইরে? ভ্যাট তো দিতেই হবে, আবার টার্নওভার যাদের ওইরকম থাকবে তার ওইটাও দিতে হবে। আরে ভাই, আপনি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন? না, ফার্স্ট ক্লাস আগে পড়ানো হয়েছে। 9.2টা স্যার আমি বুঝিনি আর কি। আচ্ছা, আপনারা অন্য কেউ ওনার কোশ্চেনের উত্তর দেন তো দেখি আপনারা কতটুকু বুঝতেছেন। আমি বুঝি আর কি। আপনারা কেউ বলেন তো, উনি যে কোশ্চেনটা বলেছে এটার উত্তর কি হবে বলেন। স্যার ছোট প্রতিষ্ঠানদের ক্ষেত্রে এই টার্নওভার ট্যাক্সটা করা হয়েছে, এক জি। কথায় স্যার এতটুকু। না, কিন্তু উনি যে বলেছে স্যার একটা থ্রেশহোল্ড দেওয়া আছে স্যার, যদি ওই থ্রেশহোল্ডের মধ্যে থাকে টার্নওভার ট্যাক্সের যে থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডের মধ্যে থাকলে সেই ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সের জন্য রেজিস্ট্রেশন করবে। আর যদি 3 কোটি টাকার উপরে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, তাহলে ওনার কোশ্চেনের উত্তর কিন্তু এখনো হলো না। উনি বলছে যে টার্নওভার ট্যাক্স এবং ভ্যাট দুইটাই দিতে হবে কিনা। স্যার না, 50 আলাদা আলাদা। স্যার 50 লাখ টাকার নিচে যদি আমাদের হয় গ্রস রিসিপ্ট বা হয় টার্নওভার হয়, সেই ক্ষেত্রে আমাদের কোনো ভ্যাট বা টার্নওভার ট্যাক্স কিছুই দিতে হবে না। দিতে হবে না। বাট তারপর যখন আমাদের 50 লাখ থেকে স্যার দুইটাই দিতে হবে। দুইটাই দিতে হবে। কে বলছে এটা? স্যার দুইটা কেমনে দিতে হয় আমাদের তো এটা রিসিপ্টের না স্যার একটাই দিতে হবে। যদি টার্নওভারের উপর দেয় তাহলে সে টার্নওভারের উপর দিবে। এটার মধ্যে যেটা হাই স্যার টার্নওভার ট্যাক্স রিটার্ন নিজেই তো একটা ভ্যাটের মতো আর কি, এই জিনিসটা একটু বললে হয় ওনাকে। উনি ট্যাক্স মানে টার্নওভার ট্যাক্স আর ভ্যাট দুইটা পার্থক্য করে ফেলতেছে। স্যার আমি বলবো, এখানে শুধু টাকার সীমার বদ্ধতা, আর কিছুই নাই। 50 লাখ থেকে 3 কোটি টাকার ভিতরে হলে আপনি টার্নওভার ট্যাক্স এর রেজিস্ট্রেশন দিবেন। 3 কোটি টাকার উপরে আপনার সেলস পার হয়ে গেলে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন দিবেন। তাহলে আমি কি দুইটাই দিব না একটা দিব? একটা দিব। যেটা আন্ডারে পড়বে সেইটা দিব। এই তো, মানে আমি কেন জিজ্ঞেস করলাম, কারণ দেখেন আপনাদের ভিতরে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ আছে। সো ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল। এটা যদি আমি স্কিপ করে যাই তাহলে এটা তো ওনার ওই কনসেপ্টে তো এরকম থেকেই যাবে। সো যে দুইজন বলেছেন যে দুইটাই দিতে হবে, এটা কিন্তু কোনোদিনও হবে না। কারণ এক জিনিস তো আর দুইবার হয় না, এটাকে ক্যাসকেডিং ইফেক্ট বলে। হয় আপনি টার্নওভার ট্যাক্স দিবেন, নয় ভ্যাট দিবেন। দুইটাই কেন দিবেন? জি স্যার, ট্যাক্সের উপর ট্যাক্স তো হবে না। ট্যাক্স হবে না। সো আপনার যদি 3 কোটি টাকা পর্যন্ত রেভিনিউ হয় তাহলে আপনি টার্নওভার ট্যাক্স দিবেন, এবং টার্নওভার ট্যাক্স কিন্তু ট্যাক্স না, এটা ভ্যাট। আর যদি 3 কোটির উপরে হয় তাহলে এখন আপনি ভ্যাট দিবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। এখন আপনাদের কাছে ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। কোশ্চেন করেছেন সে বুঝতে পারছেন কিনা বলেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার যাদের 50 লাখ টাকা নিচে তারা কি তার কোনোটাই দিবে না? ভ্যাট বা টার্নওভার কোনটাই দিবেন? এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য কি স্যার অ্যাপ্লিকেবল? না, যে কোনো প্রতিষ্ঠানের জন্য না। তাহলে আপনি তো আমার মনে হয় আপনি ক্লাসে মনে হয় ঠিকমতো ক্লাস করেন না আর কি। হ্যাঁ, এই জন্য আপনি এই কোশ্চেন গুলো করতেছেন। কারণ আমরা ইতিপূর্বে, আচ্ছা বলেন তো ওনার এই কোশ্চেনের আনসার কি হবে? আপনারাই বলেন। উনি বলেছে যে যে কোনো প্রতিষ্ঠানে কি তাহলে আমাকে 50 লাখ টাকার নিচে হইলে ট্যাক্স দিতে হবে না? কোশ্চেনের উত্তর হ্যাঁ না না হবে বলেন দেখি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কি। না হবে স্যার, কারণ অনেকের টার্নওভার দুইটা শর্ত ফিল আপ না করলে অনেকে ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন নিতে পারে আবেদনের মাধ্যমে। না, তাছাড়া আরো আছে। এটা তো আপনি আবেদনের মাধ্যমে নিতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আইনে বলে দিয়েছে ম্যান্ডেটরিলি ইররেসপেক্টিভ অফ দ্য রেভিনিউ কাদেরকে ভ্যাটের আন্ডার রেজিস্ট্রেশন। জি স্যার, ইম্পোর্ট যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যারা আছে, যারা ম্যানুফ্যাকচারার, যারা আরো বিভিন্ন কোম্পানির কথা বলা আছে, তাকে এসআরও করে দেওয়া আছে। তো তাদের টার্নওভার কত হইলো দ্যাট ডাজন্ট ম্যাটার, যে 20 লাখ না 30 লাখ না 50 লাখ, তো তাকে তো অবশ্যই ভ্যাট দিতে হবে। তাহলে ওখানে ওই এসআরওতে যাদের নাম বলা আছে তাদের রেভিনিউ যাই হোক না কেন তাকে অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে এবং ভ্যাট দিতে হবে। তার মানে 50 লাখ টাকার কম হলেই যে কাউকে ভ্যাট দিতে হবে না, দিস ইজ নট দ্য রাইট স্টেটমেন্ট। সাবজেক্ট টু যে ওই এসআরওতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে ইররেসপেক্টিভ অফ দ্য রেভিনিউ। জি স্যার, গভর্নমেন্ট অর্ডার 17।
হ্যাঁ স্যার সবাই আমরা একই পেজে থাকি আর কি, তাহলে আমরা মানে অ্যালাইন থাকবো। হ্যাঁ বলুন। স্যার ভ্যাট রিটার্ন কি এই যে 15 দিনের মধ্যে দিতে হবে না 15 তারিখ, ওই জিনিসটা না শুনিনি ঠিক মতো, মানে নভেম্বর। 15 তারিখ দিবেন, আমি তো তাই বলেছি। আর 15 তারিখ যদি গভর্নমেন্ট হলিডে হয় তাহলে তার পরের দিন দিবেন। আচ্ছা, এই 15 তারিখ ধরে নভেম্বর মাসের প্রথমে যদি 15 তারিখ এরকম, বা ডিসেম্বরের 15 তারিখ এরকম ভাবে, রাইট? নভেম্বর মাসের 15 তারিখ নেই, ধরেন আপনার নভেম্বর মাসের ভ্যাট রিটার্ন নভেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন ডিসেম্বরের 8 তারিখ, ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে নভেম্বর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। এখন ডিসেম্বর মাসের 15 তারিখ হচ্ছিল বৃহস্পতিবার, সরি ডিসেম্বর মাসের 15 তারিখ হচ্ছিল ধরে নিলাম শুক্রবার, বুধবার। 16 তারিখ হচ্ছিল 16 ডিসেম্বরের বন্ধ, 17 তারিখ হচ্ছে শনিবার। আপনি তখন কি করবেন? তাহলে আপনি 18 তারিখে রিটার্ন জমা দিবেন, বা আপনি যদি চান আপনি 14 তারিখে জমা দিতে পারেন। বাট আইনত আপনাকে আটকাইতে পারবে না আপনি যদি 18 তারিখে জমা দেন, সেটা বলতে চাচ্ছি। বাট এমন যদি হয় যে আমার 26 তারিখে আসলো, তখন আমার ওইটার আবার পরের মাসের 15 তারিখে যাবে দিতে হবে, কি বুঝলি? মানে 26 আমার কোথায় পাবেন? মানে যদি এরকম হয় যে আমার নভেম্বরের তো 8 তারিখ হলো, 8 তারিখ হলে তো আমি 15 তারিখের মধ্যে আমি আমার ভ্যাট রিটার্নটা দিব, আর হলিডে হলে তো পরে দিব। বাট এমন যদি হয় যে আমার এটা ধরেন নভেম্বর 15 ক্রস করে আমার নভেম্বর 28, তো এরকম ক্ষেত্রে হলে আমরা এরপরের মাসের আবার 15 তারিখে না দিই। না না, আপনি ইউ আর গোইং ইন এ রং ট্র্যাক আর কি। আপনি ভ্যাট রিটার্নটা উনি কনসেপ্টটাই বোঝে নাই। কনসেপ্টটা আপনি বুঝতেছেন না। ভ্যাটটা হয় মান্থলি বেসিসে, সো অলওয়েজ এটা কিন্তু ডেট টু ডেট না, এটা মান্থলি বেসিসে। আপনার নভেম্বর মাসের রিটার্ন বলতে পুরো নভেম্বর মাস হবে। এখন আপনি যদি ব্যবসা শুরু করেন নভেম্বর মাসের মধ্যে 20 তারিখে, তার মানে ওই 10 দিনের জন্য এক মাসের রিটার্ন হবে, নট লাইক যে 20 তারিখ থেকে পরের মাসের 20 তারিখ। ওই পুরো ক্যালেন্ডার মান্থটাকে কনসিডার করা হবে এক মাস। তার মানে নভেম্বর মাসের 1 তারিখে শুরু করেন আর 10 তারিখে শুরু করেন বা 20 তারিখে শুরু করেন বা 29 তারিখে শুরু করেন, ওই নভেম্বর মাস পুরো এক মাস কনসিডার করে ডিসেম্বরের 15 তারিখে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। ইয়েস স্যার, বুঝছি এবার। স্যার এখন স্যার ভ্যাট রিটার্ন, স্যার ভ্যাট রিটার্নের প্ল্যানটি স্যার কত পার্সেন্ট দেওয়া হয়? ভ্যাট রিটার্ন 2% বললাম যে ইন্টারেস্ট দিতে হবে যদি টাইমলি না জমা দিতে পারেন, আর 10,000 টাকা আসছে টাইমলি জমা দিতে। আপনি যদি টাইমলি জমা দিতে না পারেন এবং আপনি যদি সেটা ইনফর্ম না করেন তাহলে 10,000 টাকা জরিমানা হবে। স্যার টার্নওভার ট্যাক্সটা তো স্যার কোয়ার্টারলি দিতে হবে। স্যার 10,000 এবং 2% ইন্টারেস্ট দুইটাই কি দিতে হবে? যদি আপনি ইনফর্ম না করেন তাহলে আপনাকে 10,000 টাকা এবং 2% ইন্টারেস্ট দিতে হবে। আর যদি আপনি ইনফর্ম করেন তাহলে শুধুমাত্র 2% ইন্টারেস্ট দিবেন। এটা ডিপেন্ড করতেছে আপনি কোনটা কমপ্লাই করতেছেন কোনটা কমপ্লাই করতেছেন। হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করলেন? আরেকজন কি বলেন যে স্যার টার্নওভার ট্যাক্সের যেটা ওইটাও স্যার কোয়ার্টারলি না স্যার? টার্নওভার ট্যাক্স কোয়ার্টারলি, টার্নওভার ট্যাক্স আপনাকে ইয়ারলি দিতে হয় অ্যাডভান্স। টার্নওভার ট্যাক্স আপনাকে ইয়ারলি অ্যাডভান্স দিতে হয়, নট কোয়ার্টারলি। সেকশন 60 স্যার সেক্ষেত্রে ব্যাটের ক্ষেত্রে তো আমরা জানলাম তো স্যার যে যে জানুয়ারিটা সেক্ষেত্রে তাহলে ফেব্রুয়ারি 15 তারিখে। টার্নওভারের ক্ষেত্রে স্যার কি হবে তাহলে? টার্নওভার ট্যাক্সটা অগ্রিম দিয়ে দিতে হয়। আচ্ছা বছরের প্রথমে দিয়ে দিতে হবে স্যার? হ্যাঁ, একবার অ্যাডভান্স দিতে হবে। এখানে কি বলছে সেকশন 63 তে বলছে টার্নওভার কর অরোপ ও আদায় তালিকাভুক্ত ও তালিকাভুক্তযুক্ত ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর 4% হারে টার্নওভার ট্যাক্স প্রদান করিবেন। কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর উক্ত কর মেয়াদে দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে। মানে দাখিলপত্র পরিশোধ করার আগে দিতে হবে। প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাব রক্ষণ ও টার্নওভার কর প্রত্যাপন, ন্যায় নির্ণয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত মূল কর বা টার্নওভার কর রেয়াত গ্রহণ বা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না। তার মানে টার্নওভার ট্যাক্সের উপরে আপনি কোন রকম আপনি নিতে পারবেন না, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। আর আপনি বলতেছেন যে টার্নওভার ট্যাক্সটাকে আমরা কোয়ার্টারলি দিব। আমার যতটুকু মনে পড়ে টার্নওভার ট্যাক্স কোয়ার্টারলি না, এটা ইয়ারলি দিতে হয় অ্যাডভান্স। ওকে, সেক্ষেত্রে স্যার ডেটের কোনো ইয়া নাই স্যার, মানে আমি অ্যাডভান্স আগেই মানে যে মান্থে দিব ওই মান্থটা পুরোটাই পাবো এমন স্যার যখন দিব? স্যার বলতেছে ইয়ারলি।
ইয়ারলি বলেছেন জি স্যার, ওইটাই বললাম স্যার। মানে হচ্ছে আপনি মানে ইয়ারলি বলতে আমি সাপোজ সামনের বছরটা যে আমি এই বছরের প্রথমে দিয়ে দিই, সেক্ষেত্রে তো যে মান্থে দিব আগের বছর মানে সামনের বছর, সেই মান্থে তো কোনো টাইমের কোনো ইয়া নাই স্যার, 15 দিন বা ব্যাটের ক্ষেত্রে যেরকম দেখলাম। হ্যাঁ, এখানে স্যার বলছে ইয়ারলি অ্যাডভান্স দিতে হবে। এই ক্ষেত্রে তো নিয়ম পেঁচাচ্ছেন কেন এত বলেন তো? সিম্পল জিনিসটাকে পেঁচাচ্ছেন কেন? ভ্যাটের ক্ষেত্রে যা নিয়ম এই ক্ষেত্রে তাই নিয়ম, আপনি আবার এখানে আবার অন্য নিয়ম হবে নাকি? এটা তো ভ্যাটেরই একটা অংশ। বুঝতে পারছি। ওকে, রিটার্ন আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ইফ এ পারসন ওয়ান্টস টু সাবমিট রিটার্ন উইথ ডিলে, এটা আলোচনা হয়ে গেছে। তাহলে কি করবে? সে 7 দিনের আগে এটা ইনফর্ম করবে এবং প্রপার ইনফরমেশন দিয়ে সেটা সাবমিট করতে পারবে। এবং আরো কি বলেছে যে ইফ লেট সাবমিশন দ্য রিটার্ন, এটা অ্যাপ্রুভ করবে এবং সেই ক্ষেত্রে আপনাকে ওই ইন্টারেস্ট পে করতে হবে। অ্যাজ পার সেকশন 127 এ বলা আছে 2% ইন্টারেস্ট পে করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলা হয়েছে যে রিভাইজ রিটার্ন আর কি। হ্যাঁ, যে রিভাইজ রিটার্ন আপনি দিতে পারেন যতক্ষণ না আপনি অডিটে পড়ছেন। তার আগে আপনার যদি কখনো মনে হয় যে আপনার রিটার্নে কোনো ভুল হয়েছিল ইতিপূর্বে, হ্যাঁ, তাহলে সেই রিটার্নটা আপনি চেঞ্জ করে আপনি রিভাইজ রিটার্ন দিতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে প্রায়র পারমিশন নিতে হবে কমিশনারের কাছ থেকে এবং তাকে এক্সপ্লেইন করতে হবে যে কি এরর হয়েছিল ক্যালকুলেশনের, এবং সেটা এক্সপ্লেইন করে তারপরে আপনি এটাকে রিভাইজ রিটার্ন দিতে পারবেন। কিন্তু এটা যদি একবার অডিটে পড়ে যায় তখন আপনাকে আর এই রিটার্ন আর রিভাইজ করার সুযোগ নেই, তখন যে পেনাল্টি হবে সেটা আপনাকে বুক করতে হবে। হ্যাঁ, আর কি বলা হলো যে আপনার হচ্ছিল এবং এই ক্ষেত্রে রিভাইজ রিটার্নের ক্ষেত্রে কোনো মনিটারি পেনাল্টি হবে না, যেহেতু আপনি নিজে থেকে স্ব উদ্যোগে এটা আপনি কি করেছেন, জমা দিয়েছেন। আর আপনার যদি আপনার কোনো এরর, যেটা আমি আগেই বললাম যে আপনার যে immediately after such error are identified, the taxpayer shall address the error to the commissioner and submitting the application form. একটা 9-point ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে সে এটা জমা দিবে এবং সেটা হচ্ছে সে কি করবে? অ্যাডজাস্টমেন্ট করে এটা আপনার হলো জমা দিতে পারবে। হ্যাঁ, এটা বলে রিভাইজ রিটার্ন। এবং এটা আমরা আলোচনা করে ফেলছি, তারপরে একটু জাস্ট বলে যাই। দেখেন, কোম্পানি এ সাবমিশন অফ মূসক 19 জুলাই মাসেরটা কবে দিবে? ইয়েস, জুলাই মাসে রিটার্ন দিতে হবে 15 আগস্টের ভিতরে। আর লেট সাবমিশনের ক্ষেত্রে ফাইন প্রযোজ্য। যদি পারমিশন নিয়ে থাকেন তাহলে 15 তারিখে সেপ্টেম্বর দিতে পারবেন জুলাই মাসে রিটার্ন। সেই ক্ষেত্রে আপনার জন্য কি হবে না, আপনার উপরে কোনো পেনাল্টি ইম্পোজ হবে না। আর যদি পারমিশন না নেন তাহলে 10,000 টাকা ফাইন এবং 2% ইন্টারেস্ট পে করতে হবে। সিম্পল। বুকস অফ অ্যাকাউন্টস, আপনাকে কি কি বুকস অফ রেকর্ডস রাখতে হবে? এখানে বলা হয়েছে যে আপনাকে একটা ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিলে আপনাকে এই বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে। এই বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে কি কি আছে? আপনাকে 6.1 পারচেজ রেজিস্টার, তারপর সেলস রেজিস্টার 6.2, ভ্যাট ইনভয়েস বা মূসক 6.3, ইনভয়েস ফর কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং যেটা একটু আগে দেখলাম 6.4, ট্রান্সফার অফ গুডস যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হয় সেটা, তারপর ভিডিএস এর যে 6.6 চালান সেটা, তারপর ক্রেডিট নোট 6.7, ডেবিট নোট 6.8, টার্নওভার ট্যাক্স এর ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স ইনভয়েস, তারপরে ট্যাক্স ইনভয়েস আপনার পারচেজ এবং সেলের ক্ষেত্রে 10 লাখ টাকা 2 লাখ টাকার উপর হলে এটা আপনাকে মেইনটেইন করতে হবে। এগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, আপনাকে এগুলো রাখতে হবে এবং যখন অডিট করবেন ইমিডিয়েটলি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এটা প্রোভাইড করতে হবে। স্যার এই টার্নওভার ট্যাক্স ইনভয়েসটা বুঝলাম না স্যার, এটা কি স্যার? একটু বলতেন স্যার। টার্নওভার ট্যাক্স ইনভয়েস হলো আপনি যখন কোনো কারো কাছে কোনো কিছু সেল করেন, যদি আপনি যখন ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড তখন আপনি ইনভয়েস দিচ্ছেন হচ্ছিল 6.3, কিন্তু আপনি যখন টার্নওভার ট্যাক্সের আন্ডারে রেজিস্টার্ড তখন যে ইনভয়েসটা দিবেন সেটা হচ্ছে 6.9। এই হলো পার্থক্য। স্যার কথা বল। হ্যালো, শোনা যায় না আমার কথা? স্যার শুনতে পাই না স্যার, নেটের সমস্যা করছিল স্যার। আমি বলেছি এখন শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। আমি বলেছি যখন আপনি ভ্যাটেবল গুডস বা সার্ভিস সেল করবেন তখন আপনাকে 6.3 চালান দিতে হবে। আর যখন আপনি ভ্যাটেবল না টার্নওভার ট্যাক্সের আন্ডারে আপনি রেজিস্টার্ড ওইরকম কোনো গুডস যদি আপনি সেল করেন বা সার্ভিস সেল করেন তার উপরে
তখন আপনাকে 6.9 চালান ইস্যু করতে হবে। এই হলো পার্থক্য। ভ্যাটের ক্ষেত্রে 6.3, টার্নওভারের ক্ষেত্রে 6.9 চালান ইস্যু করতে হবে। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সামান্য খালি ডিজাইনের পার্থক্য। ওকে স্যার, টার্নওভার ট্যাক্স নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল ছোট করে। স্যার বলেন। ও স্যার, এই যে টার্নওভার ট্যাক্স তো স্যার অ্যাডভান্স দিতে হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওই রেভিনিউটা 50 লক্ষ হতে পারে, 3 কোটিও হতে পারে। তো এখন আমি কোন অ্যামাউন্টের উপর অ্যাকচুয়ালি মানে অ্যাডভান্স ট্যাক্সটা দিব, এটা এস্টিমেটটা কে করবে স্যার? Why you people are asking question today? These things we have already discussed in the very beginning of our class. First class-এ কিন্তু আমরা আলোচনা করেছি যে টার্নওভার ট্যাক্স আপনি কিভাবে অ্যাজুম করবেন, কত টাকা অ্যাজুম করবেন, কিভাবে আপনি প্রেডিক্ট করবেন। 3 ধরনের সিনারিও আলোচনা হয়েছে। আপনার 1 মাসের সেলস কত হয়েছে, আগামী 11 মাসের প্রেডিক্টেড সেলস কত হবে, সেটাকে কনসিডার করে নিয়ে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নেবেন না টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন নেবেন, এগুলো সকল কিছু কিন্তু আলোচনা হয়েছে এবং আপনি ওই অনুযায়ী তারপরে আপনি হচ্ছে জমা দিবেন। এটা কিন্তু সব আলোচনা হয়েছে। আজকে এসে যদি আপনি বলেন চতুর্থ বা পঞ্চম বা ষষ্ঠ ক্লাসে যে আমি কিভাবে করব, তাহলে তো আগে যা পড়েছি সবই ভুল হয়েছে। আমরা কিন্তু এগুলো পড়েছি যে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে একটা অ্যাজুম করতে হবে, যা এস্টিমেট করলেন যে আমার কত টাকা সেলস হবে। আমি ধরে নিলাম যে আমার সেলস হবে 1 কোটি টাকা, তাহলে আপনি 1 কোটি টাকার উপরেই দিবেন। পরবর্তীতে যদি চেঞ্জ হয়, যখন চেঞ্জ হবে তখন আপনাকে ইমিডিয়েটলি আবার জানাইতে হবে, জানাই আপনি সেটাকে তখন আবার বাড়াইয়ে দিবেন, অথবা কমে গেলে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে পরবর্তীতে। দিস থিংস অলরেডি ডিসকাস। ওকে, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি স্যার, জি স্যার। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি রুল 9 দেখে নেবেন। রুল 9-এ বলা আছে টার্নওভার কর তালিকাভুক্ত এবং বাতিল, কখন আপনি টার্নওভার কর তালিকাভুক্ত হবে এবং কখন বাতিল হবে, এবং সেই ক্ষেত্রে কি কি নিয়ম, অনেক বড় একটা পেজ দেওয়া আছে, সেটা আপনি পড়ে নিয়ে তাহলে আপনি এটা থেকে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, বাট আমাদের মূল আলোচনা হয়ে গেছে। এরপরে এক্সাম্পল আছে, সুন্দরবন লিমিটেড কোম্পানি is a VAT registered manufacturing company who produce and supply household product. In July 2019, its total sales is টাকা কত? 11,50,00,000 টাকা। 11,50,00,000 টাকা যে টোটাল সেলস হয়, এর ভিতরে ভ্যাট বাদ দিয়ে সেলস কত এটা বের করতে হবে। ডিউরিং দ্য মান্থ, সেম মান্থ, দে পারচেজ দ্য র ম্যাটেরিয়াল, ওর টাকা 1.5 কোটি, 1.5 কোটি টাকার মাল সে পারচেজ করেছে। SCL also paid VAT of টাকা 30 লাখ টাকা and AT 10 লাখ টাকা on the imported raw material. তাহলে আমি পারচেজ করলাম 1.5 কোটি টাকার মাল, এর উপর আমি ভ্যাট দিয়েছি 15%, এবং আমি আরো কি করেছি 30 লাখ টাকা ভ্যাট জমা দিয়ে দিছি, এবং 10 লাখ টাকা আমি ইম্পোর্টের সময় এটি দিয়েছি, এবং একটা ফার্নিচার কেনা হয়েছে 7,500 টাকা দিয়ে তার নিজস্ব ইউজের জন্য। এখন আপনাকে এটা এই তথ্যের উপরে ভ্যাট রিটার্ন সাবমিট করতে বলা হয়েছে। নোট, অল সাপ্লাই আর স্ট্যান্ডার্ড রেটেড সাপ্লাই, এক্সপোর্টস আর জিরো রেটেড, যদি কোনো এক্সপোর্ট থাকে সেটা জিরো রেটেড হবে। অল ট্রানজাকশন হ্যাভ এ রিলিভেন্ট ট্যাক্স ইনভয়েস, এবং সকল ট্রানজাকশনের আপনার ট্যাক্স ইনভয়েস আছে। তাহলে আমরা এখন দেখি এটা কিভাবে হবে। আমি যখন সাপ্লাই করেছি 11,50,00,000 টাকার মাল, এটার ভ্যাট সহ আছে, তাহলে ভ্যাট বাদ দিয়ে প্রাইস কত হলো? আমার ভ্যাট আছে 1.5 কোটি টাকা, তাহলে আমার ভ্যাট বাদ দিয়ে সেলস হচ্ছে 10 কোটি টাকা। তাহলে লোকালি সাপ্লাই হয়েছে, লোকালি যখন আমি সেল সাপ্লাই হচ্ছে তখন আমি একটা 6.3 চালান পেয়েছি। টোটাল 6.3 সহ আমার ভ্যালু ছিল 11,50,00,000। তারপর এই সাপ্লাইটা যখন হয় 6.2 দিয়েছে। 6.2 কি এই যে বুকস অফ অ্যাকাউন্টস ফর সেল, তাহলে যে রাখতেছে সে বুকস অফ অ্যাকাউন্ট সেল রাখতে হবে, আর যে পারচেজ করতেছে সে বুকস অফ অ্যাকাউন্ট 6.1 রাখবে। এটা হলো সেলারের জন্য, এটা হলো পারচেজারের জন্য। তাহলে এই যে সেল করলো সে 6.2 দিল, রাখলো, এবং এইটা এসে আমি যখন কিনলাম আমার পারচেজের আমার এখানে আসবে, আর যখন আমি সেল করতেছি তখন আমার সেলের এখানে যে আমি
এই 1.5 কোটি টাকা আমার এখানে ভ্যাট চলে আসছে আর কি। এরপরে আমি যখন পারচেস করেছি, পারচেসের ভ্যালু ছিল বেসিক্যালি 1,72,50,000, কারণ ওই 1.5 কোটি টাকার ভিতর ভ্যাট ইনক্লুডেড ছিল না। তাহলে আমরা ব্র্যাক ক্যালকুলেশন করে 22,50,000 টাকা ভ্যাট বের করলাম। তাহলে পারচেস ভ্যালু 1,72,50,000 হলে 6.3 চালান দিয়ে আমি কিনলাম, এটার উপরে 22,50,000 টাকা ভ্যাট আমার এখানে চলে আসছে। তাহলে এটা আমার আউটপুট ভ্যাট আর একটা ইনপুট ভ্যাট গেল। আমি ইম্পোর্ট করেছি 30 লাখ টাকা, ইম্পোর্টের উপর 30 লাখ টাকা ভ্যাট দিয়েছি, সেটা আমার ভ্যাট হিসেবে অ্যাডজাস্টমেন্ট হবে। এরপর আমি ফার্নিচার পারচেস করেছি 5 লাখ টাকা, এর উপর 37,500 টাকা ভ্যাট, এটা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, যেহেতু ট্রাঙ্কেটেড রেট আমাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাক্ট করতে হবে, সেটা আমি এখানে যোগ করে দিব। এরপর আমি এটি আমি যখন ইম্পোর্ট করেছি এর উপর 10 লাখ টাকা ভ্যাট আমি দিয়েছি, তাহলে এটা আমার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে এইভাবে আমার এটা ভ্যাট রিটার্নে ইমপ্যাক্ট করবে। আমরা যদি এটা একটা ডিটেইল দেখি, একটা সেকেন্ড, মানে এক্সেল ফাইল বের করতেছি। এই জালালউদ্দিন ভাই, আপনি একটু মিউট করেন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আমারটা মানে লেখাগুলো কি আসতেছে না, প্রপার ওয়েতে আসতেছে না। এটা বাংলা, আমার এখানে সম্ভবত ফন্টের কোন সমস্যা আছে, কিভাবে দেখাবো আপনাদেরকে। আমার এখানে আমি একটা দেখি, একটা পিডিএফ ফাইল অন করি। ধরুন এখানে এই যে বাংলা লেখা আমার এখানে সামহাউ আসতেছে না আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল বের করে দেখাই যে একটা রিটার্ন কিভাবে হয়। ভ্যাট রিটার্ন, Made authority, সরি একটু সময় লাগতেছে আর কি, পাচ্ছি না এখানে। এক্সেল ফাইলটা এখানে আপনার দেখি, আরেকটা অন করার চেষ্টা করতেছি। পেয়েছি, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা স্টাক হয়ে আছে। এখন দেখা যায়? জি স্যার, আসছে। ধরেন এটা একটা কোম্পানি, আমার আগের কোম্পানির ভ্যাট রিটার্ন। একটা রিটার্ন কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি। রিটার্ন নিয়ে আমরা অঙ্ক ডিটেইলে করব পরে, আমি জাস্ট সেটা আপনাদেরকে হাই লেভেলে একটা ধারণা দিচ্ছি। দিস ইজ কল্ড ভ্যাট 9.1। কি কি থাকতেছে এখানে? কোম্পানির বিন নাম্বার থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানির অ্যাড্রেস থাকবে, কোম্পানি কি পাবলিক লিমিটেড কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানি, কি সার্ভিস রিলেটেড নাকি, এটা সকল অ্যাক্টিভিটিস আছে। প্রাইভেট লিমিটেড হলে প্রাইভেট লিমিটেড লিখবে, পাবলিক লিমিটেড হলে পাবলিক লিমিটেড, এবং তার ইকোনমিক অ্যাক্টিভিটি কি। এরপরে এখানে আসবে কি, এটা টাইপ অফ রিটার্ন, কি রিটার্ন, এটা কি মেইন বা অরিজিনাল রিটার্ন নাকি লেট রিটার্ন সাবমিশন, নাকি অ্যামেন্ডমেন্ট রিটার্ন, নাকি ফুল অর অ্যাডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন। তাহলে এটা যদি মেইন রিটার্ন হয়, মানে জানুয়ারি মাসেরটা আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দিই, তাহলে আমি এখানে টিক দিব। লেট রিটার্ন হলে এখানে টিক দিব, অ্যামেন্ডমেন্ট রিটার্ন হলে আমি এখানে টিক দিব, আর ফুল অর অ্যাডিশনাল বা অল্টারনেটিভ রিটার্ন হলে আমি এখানে টিক দিব। হ্যাঁ, এনি অ্যাক্টিভিটি অফ দিস ট্যাক্স পিরিয়ড, কোন অ্যাক্টিভিটিস আছে কিনা, সেল পারচেজ আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে এখানে দিব, আর যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে, যদি নীল রিটার্ন দেই তখন আমি এখানে নো দিব। সাবমিশন কবে? 15 তারিখে আমি সাবমিট করেছি, কথার কথা। এখন আসেন, এটাকে বলা হয় পার্ট 3, সাপ্লাই অর আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স মানে আমার রেভিনিউর উপর যে ভ্যাট, সেটাকে আউটপুট ট্যাক্স বলা হয়।
তো কথার কথা এখানে অনেকগুলো সাব ফর্ম আছে, দেখেন এখানে সাব ফর্ম সব এ বি সি এগুলো লেখা আছে। তো আমার রেভিনিউ বিভিন্ন রকম হতে পারে, আমার জিরো রেটেড রেভিনিউ হতে পারে। জিরো রেটেড রেভিনিউ এটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে। জিরো রেটেড কোনগুলো, আমি যদি এক্সপোর্ট করি অথবা ডিমড এক্সপোর্ট যদি হয় সেগুলোকে আমি এই ডিরেক্ট এক্সপোর্ট হলে পারে সেটার ফিগার এখানে বসবে। স্যার ডিমড এক্সপোর্ট বলতে কি বোঝায় স্যার? ডিমড এক্সপোর্ট বলতে বোঝা হচ্ছিল আমি সরাসরি এক্সপোর্ট করি না, বাট আমি এক্সপোর্টকে হেল্প করি। ধরেন আমি সুতা তৈরি করি, সেই সুতা থেকে আপনি মনে করেন যে একটা কাপড় তৈরি করে তারপরে সেটা শার্ট বানিয়ে আপনি সেল করেন, তাহলে আমি সুতা আপনার কাছে সেল করতেছি, আপনি সেটা দিয়ে শার্ট বানিয়ে সেল করতেছেন। এই যে আমি সরাসরি এক্সপোর্ট করলাম না, বাট আমি এক্সপোর্টকে হেল্প করলাম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে, এটাকেই ডিমড এক্সপোর্ট বলা হয়। তাহলে বলা যায় ডাইরেক্ট এক্সপোর্টে যে সহযোগিতা করে সেই ডিমড এক্সপোর্ট নাকি স্যার? এক্সপোর্টের জন্য প্রত্যক্ষ রপ্তানিকারী। তাহলে এখানে আমরা কি দেখলাম যে আমার যদি এরকম কোনো এক্সপোর্ট ডিরেক্ট থাকে অথবা ডিমড এক্সপোর্ট থাকে তাহলে সেটার উপরে কোনো ভ্যাট হবে না, কিন্তু ভ্যালুটা এখানে দেখাইতে হবে। আর যদি কোনো আমি এক্সেম্পটেড গুডস অথবা সার্ভিস সেল করি, যে কথা আমি আমার এমন কোনো গুডস আছে বা সার্ভিস আছে যার উপর ভ্যাট নাই, হ্যাঁ সেটাও এখানে বসবে ভ্যালু, তার উপরে কোনো ভ্যাট বা এসডি এখানে আসবে না। এরপর আসেন স্ট্যান্ডার্ড রেটেড গুডস অথবা সার্ভিস। স্ট্যান্ডার্ড রেটেড গুডস বা সার্ভিস বলতে কি বোঝায়, যার উপরে 15% রেট প্রযোজ্য সেটাকে স্ট্যান্ডার্ড রেট বলা হয়। সো এখানে আসলো কি দেখেন 1 কোটি 1 2 3 4 5 6 7 1 কোটি 2 লক্ষ টাকার প্রোডাক্ট আমি সেল করেছি যার উপরে 15% ভ্যাট প্রযোজ্য। তাহলে এখানে ভ্যালুটা আসছে, এখানে ভ্যাটটা আসছে। এটা কিভাবে আসলো? তাহলে আমরা এখানে সাব ফর্মে যাই দেখি। তো দেখেন আমি এখানে এই দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে, আমার রুম রেভিনিউ, আমার ওয়েস্টিন হোটেলের রুম রেভিনিউ কত টাকা, হানসা হোটেলের রুম রেভিনিউ কত টাকা, ফুড এন্ড বেভারেজ রেভিনিউ কত টাকা, আমার ইম্পোর্টেড সার্ভিস এটা নিয়ে পরে কথা বলবো, এই বাবদ রেভিনিউ কত, এই সব যোগ করে আমার 1 কোটি 2 লাখ, তারপর 15% ভ্যাটের রেট, এই যে 15%, সকল ক্ষেত্রে 15% রেট। আর যদি এখানে কোথাও এসডি থাকতো তাহলে এসডি ফিগারটা এখানে আসতো। তাহলে এই হচ্ছে আমার ভ্যাট। তাহলে 15,39,000 টাকা ভ্যাট, এটা হলো ব্যাক ক্যালকুলেশন। আর এই হচ্ছিল 1 কোটি 2 লক্ষ টাকা হচ্ছিল আমার রেভিনিউ। তাহলে এখানে যেটা বসছে ভ্যাটের ঘরে এটা বসছে। আর আমার এখানে আরো সেলস থাকতে পারে, আমার যদি কোনো স্পেসিফিক ভ্যাট থাকে আদার দেন স্ট্যান্ডার্ড রেট, আমি যদি কোনো 10% বা 5% রেটে কোনো কিছু সেল করি বা হোলসেল বা রিটেল যদি থাকে, সকল রেভিনিউ এখানে বসবে, তারপর ভ্যাটটা এখানে আসবে। সো দিস ইজ কল আউটপুট ট্যাক্স। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এখন আসেন আমি যদি পারচেজ করি, পারচেজের উপর আমাকে ইনপুট ট্যাক্স পে করতে হয়, সরি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হয়। ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি যখন নিব তখন আমি কি কি বাবদ হতে পারে দেখেন, বলছেন জিরো রেটেড গুডস অর সার্ভিস লোকালি পারচেজ অর ইম্পোর্টেড। আমি যদি সেল করি, সেল করার ক্ষেত্রে যদি জিরো রেটেড গুডস এর উপর কোনো ভ্যাট না হয় তাহলে পারচেজের উপর আমি কোনো ভ্যাট রিবেট পাবো না। তাহলে ওখানে যেরকম সেলস এর উপরে ভ্যাট নাই, এখানেও পারচেজের উপর কোনো ভ্যাট আসবে না। সো এখানে ভ্যালু বসবে কিন্তু এখানে ভ্যাটের ফিগার নীল আসবে, যেরকম ওখানে সেলস এর উপরে ভ্যাট আসেনি। এরপরে আমার এক্সেম্পটেড গুডস আমি পারচেজ করেছি 22,000 টাকার এক্সেম্পটেড গুডস পারচেজ করেছি যার উপর কোনো ভ্যাট নাই, আমি লোকালি করেছি। যদি ইম্পোর্ট করতাম তাহলে ইম্পোর্টেডটা আসতো। তারপর আমি স্ট্যান্ডার্ড রেটে গুডস পারচেজ করেছি 60 লাখ টাকা, তার উপরে 9 লাখ টাকা ভ্যাট দিয়েছি। স্ট্যান্ডার্ড রেটে মানে 15% রেটে। এরপর আমি আদার দেন স্ট্যান্ডার্ড রেট মানে 5% বা 7.5% রেটে আরো 40 লাখ টাকার মাল কিনেছি, তারপর ভ্যাট দিয়েছি 9,93,000 টাকা। এরপরে আরো কি আছে, আমি গুডস অর সার্ভিস আমি যদি স্পেসিফিক ভ্যাট রেট থাকে, যেরকম মনে করেন যে নিউজ প্রিন্ট বলা আছে পার মেট্রিক টন 1,000 টাকা, অথবা রডের ক্ষেত্রে বলা আছে মনে করেন যে পার টনে 1,000 টাকা, এরকম যেগুলো স্পেসিফিক ভ্যাট রেট আছে সেরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে আসবে। এই সবগুলো যোগ করে আমার টোটাল 1 কোটি টাকার আমি মাল কিনেছি, তার উপর 12 লাখ টাকার আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়েছি। এখন আমি যদি ডিটেইলে যাই তাহলে এর মধ্যে কি কি আছে দেখেন। প্রথমে আসে এক্সেম্পটেড গুডস। এক্সেম্পটের মধ্যে আমি ভেজিটেবল কিনেছি, ভেজিটেবল অ্যাজ পার ফার্স্ট শিডিউল অনুযায়ী কোনো ভ্যাট হয় না, তো এইটার উপর এই জন্য এখানে ভ্যালু দেখানো হয়েছে, এখানে কোনো ভ্যাট নাই। আর আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড রেটে, স্ট্যান্ডার্ড রেটে আমি কি কি কিনেছি, আমি ওয়াটার সাপ্লাই, আমার ওয়াসা বিল আছে
52,000 এর উপর ভ্যাট আছে 97,000। আমি প্রকিউরমেন্ট প্রোভাইডারের কাছ থেকে বিভিন্ন প্রকিউরমেন্টের কাছে মাল কিনেছি, তার উপরে ভ্যাট আছে 3,83,000 টাকা, এবং আদার সার্ভিস আছে তিতাস গ্যাস নিয়েছে 28 লাখ টাকা, এর উপর ভ্যাট আছে 4,20,000 টাকা। তাহলে এই টোটাল 60 লাখ টাকার উপর আমি 9,01,000 টাকা ভ্যাট পে করেছি। আরো কি 40 লাখ টাকার আমি আদার দেন স্ট্যান্ডার্ড রেট মানে 15% নিচে কম রেটে কিনেছি, যেটা সিকিউরিটি সার্ভিস, এরপরে ভ্যাট কত 10%, এরপরে টেইলরিং উপরে ভ্যাট কত 10%, তারপর প্রকিউরমেন্ট প্রোভাইডারে ভ্যাট কত 7.5%, তারপরে ইম্পোর্টেড সার্ভিস রয়্যালিটি এরপরে ভ্যাট কত 15%। এটা নিয়ে আমি এখন বলবো না, পরে বলবো। তারপর প্রকিউরমেন্ট প্রোভাইডার আরো আছে, আরো কিছু আছে, এটা 5%। তাহলে এই যে বিভিন্ন রেটে আমাকে যে এক একজন সার্ভিস প্রোভাইড করেছে তাদের এই হচ্ছিল আমার 40 লাখ টাকা প্রোডাক্টের ভ্যালু, তারপর ভ্যাট হচ্ছিল 9,37,000 টাকা। তাহলে এই সব যোগ করে আমার টোটাল ট্যাক্স ক্রেডিট আসছে হচ্ছিল 12,95,000 টাকা। তাহলে আমার এইটা হলো আউটপুট ট্যাক্স, যে আমার 1,02,00,000 উপরে আউটপুট ট্যাক্স 15,39,000। এটা হলো আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে 12,95,000। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে স্যার ভ্যাট রেট কি টোটাল 4টা? বিভিন্ন রেট হতে পারে, ভ্যাট রেট হলো 4টা কেন হবে? আপনার 15% রেট আছে, ট্রানকেটেড রেট আছে, ফিক্সড রেট আছে, 3 ধরনের রেট আর শিডিউলে বলা আছে। ইনপুট ট্যাক্স ক্রেডিট কি রিবেট? হ্যাঁ, রিবেট, ইনপুট ট্যাক্স ক্রেডিট যাহা রিবেট তাহা। ফিক্সড রেট কোনটা স্যার? বললাম তো ফিক্সড রেট হচ্ছে হলো কিছু কিছু ক্ষেত্রে রেটটাকে ফিক্স করে দেওয়া হচ্ছে, যে আপনার থার্ড শিডিউলে বলা আছে। আপনারা যদি থার্ড শিডিউলটা একটু দয়া করে দেখেন তাহলে আপনি ওখানে পেয়ে যাবেন যে কোন কোন ক্ষেত্রে ফিক্সড রেট বলা আছে। যেমন আমি যদি বলি যে নিউজ প্রিন্টের ক্ষেত্রে বলা আছে আপনার থার্ড শিডিউলের টেবিল 4-এ বলা আছে নিউজ প্রিন্ট প্রতি মেট্রিক টনে 1,600 টাকা। তারপরে কটন সুতার ক্ষেত্রে 3 টাকা প্রতি কেজিতে। তারপরে আপনার বলা আছে হলো আপনার হলো কি বলে স্ক্র্যাপ বা শিপ স্ক্র্যাপ যে আছে সেগুলোর ক্ষেত্রে 1,000 টাকা পার মেট্রিক টন। এমএস প্রোডাক্ট, যদি এমএস প্রোডাক্ট হয় সেটা দিয়ে যদি আপনি রড বানান তাহলে 1,200 টাকা পার মেট্রিক টন। তারপরে বিলেট বা ইনগেট, ওই যে আমরা যে বিএসআরএম এর রড কিনি এখানে বলা আছে 1,000 টাকা পার মেট্রিক টন। এভাবে এগুলোকে ফিক্সড রেট বলা হয়। এগুলো পাবো কোথায় আমরা? থার্ড শিডিউল বই কিনেন না এখনো? বই কিনতে হবে, বই কিনে তার থার্ড শিডিউল পড়তে হবে। স্যার আপনার এই এক্সেলটা কি দেওয়া যাবে আমাদের? এক্সেলটা তো দিয়ে দিব পরে আর কি, এখন না। জি স্যার। কোন আর কি এখানে নামটা ডিলিট করে দিতে হবে, এটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন তো, পরে দিব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার আপনি ইম্পোর্ট সার্ভিস যেটা ওটা স্যার রিভার্স চার্জ হবে না স্যার? হ্যাঁ, রিভার্স চার্জ হবে, ওটা নিয়ে এখন আলোচনা করব না, এটা আলোচনা করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। ওকে স্যার। এরপরে বলতেছে যে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, আমি সাপ্লায়ারদের কাছ থেকে 3,01,000 টাকা অ্যাড সোর্সে কেটেছি, তাহলে আমার এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সেটা কিভাবে আসছে এই দেখেন কতগুলো সাপ্লায়ার আছে এখানে। আমি বিভিন্ন সাপ্লায়ারের নাম দেওয়া আছে, তার বিন নাম্বার দেওয়া আছে, সাপ্লায়ার অ্যাড্রেস দেওয়া আছে, ভ্যালু কত, এরপরে ভ্যাট কত, কত নাম্বার চালানের মাধ্যমে জমা দিয়েছি, চালানের নাম্বার, চালানের সিরিয়াল নাম্বার, ডেট কত, সব দেওয়া আছে। এই হচ্ছে ভ্যালু, এই হচ্ছে ভ্যাট ডিডাক্ট করেছি, কত টাকা কার কাছ থেকে ভ্যাট ডিডাক্ট করেছি, প্রত্যেকটা ভেন্ডরের নাম দেওয়া আছে। টোটাল আমি 39 লাখ টাকা ভ্যালু, তার উপরে ভ্যাট ডিডাক্ট করছি 3,01,000 টাকা। তাহলে এটা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে এই 3,01,000 টাকা আসছে। এটা আসলো। এরপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে 37,000 টাকা। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট জি বলেন স্যার। পার্ট এই যে 4 আর 5 এর মধ্যে স্যার ডিফারেন্সটা কি? কখন পার্ট 4 কখন পার্ট 5 হবে? পরে আসতেছে। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ভিতরে কি কি আছে, যে আপনার আমি বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, এই ইম্পোর্ট করার সময় আমি এটি দিয়েছি, এই এটিটা কবে কাস্টমস হাউসে দিয়েছি, কোন ডেটে দিয়েছি সব বলা আছে, এবং এর উপরে আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়েছি কত টাকা, 37,000 টাকা। সো এই এটিটা আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করলাম। তাহলে এই 4টা অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার এখন নেট ভ্যাট পেয়েবল আসছে 5,07,000 টাকা। কিভাবে আসলো 5,07,000 টাকা? এই যে আমার
স্যার ডিক্রিজ অ্যাডজাস্টমেন্টে কি 6.6 এর ইনফরমেশন গুলো বসানো স্যার? 6.6 এ, হ্যাঁ 6.6 এর থ্রুতে যদি কারো আপনাকে এটা 100 ব্যাড ভ্যাট সার্টিফিকেট ডিডাক্ট স্যার। এই যে 6.6 এর এই যে এখানে এই যে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স যদি কেউ কেটে থাকে তাহলে আপনি এই যে এখানে যাবেন, এই ফর্মে গিয়ে এখানে একটা 6.6 এর ফর্ম আছে সাব ফর্ম ই, এই এসএফ এই যে ই, এই সাব ফর্ম ই তে যাবেন আর কি, এসএফ ই কই গেল, ই ই ই তো এখানে ইটা হাইড করা আছে, ইতে গিয়ে আপনার ওখানে এরকম একটা ফর্ম আছে, ওখানে কে কে কেটে রাখেছে তাদের নাম দিবেন এবং ওইটা এখানে চলে আসবে। তাহলে আসলে এখানে কিভাবে এটা আসলো 5,07,000 টাকা, আমরা একটু এখানে অঙ্ক করে দেখি কিভাবে আসছে। এই যে আমার আউটপুট ভ্যাট কত 15 লাখ টাকা, হ্যাঁ, প্লাস আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত এই 3,07,000 টাকা, মাইনাস আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট কত এই 12 লাখ টাকা, মাইনাস আমার এটি অ্যাডজাস্টমেন্ট কত এই 37,000 টাকা, মাইনাস করে 5,07,360 টাকা। এই টাকা আমাকে ভ্যাট দিতে হবে এবং এইটাই আমার ক্লোজিং পেমেন্ট আর কি। পরবর্তীতে এসে আমি এই স্যার যদি আরটু দেখাই দেন স্যার, দেখতে পাই না তো স্যার। সহজ জিনিস রে ভাই, একদম সহজ জিনিস। এই 15 লাখ টাকা আমার আউটপুট ভ্যাট লেখেন ক্যালকুলেটরে, 15,39,142 টাকা লেখেন, লিখছেন? এই 15,39,142 এর সাথে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করেন। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত 3,01,237 টাকা যোগ করেন, সেখান থেকে মাইনাস করেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ইনপুট ট্যাক্স ক্রেডিট। ইনপুট ট্যাক্স ক্রেডিট কত 12,95,084, এটা মাইনাস করেন 12,95,084, আরো মাইনাস করেন এখান থেকে এই 37,998। এই চারটার মাইনাস প্লাসই হচ্ছিল এই 5,07,305 টাকা, 360 টাকা। বুঝতে পেরেছেন? আপনার মাইকটা বন্ধ করেন। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝায় আপনার কাছ থেকে যদি কেউ ভ্যাট কেটে রাখে, সরি, আপনি যদি কারো কাছ থেকে ভ্যাট কেটে রাখেন, অ্যাড সোর্সে ডিডাক্ট করেন, বা আপনার যদি কোনো ব্যাংকিং চ্যানেলে আপনি পেমেন্ট না করেন, হ্যাঁ 1 লাখ টাকার উপরে যদি আপনি কাউকে পেমেন্ট করেন এবং সেটা ব্যাংকিং চ্যানেলে যদি না করেন, তাহলে আপনার এটার উপর ভ্যাট দিতে হবে। আপনি যদি কাউকে ডেবিট নোট ইস্যু করেন তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। আপনার যদি কোনো পেনাল্টি হয়, আপনাকে এই পেনাল্টির জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে আর কি, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটার উপরে ভ্যাট পরিশোধ করতে হবে, অ্যাডিশনাল ভ্যাট পরিশোধ করতে হবে, এটাকে বলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা দেখা যায়? জি স্যার। এখন দেখেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা কি বুঝি, কি বলতেছি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট? Following increasing adjustment can be made against output VAT and supplementary duty payable in a tax period subject to the fulfillment of the specific condition that limit and method namely কি একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয় ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স। আপনি যদি কারো কাছ থেকে উইথহোল্ডিং ট্যাক্স কেটে রাখেন তাহলে এটা হলো আপনার দায়িত্ব ভ্যাটটা জমা দেওয়া, সেক্ষেত্রে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আপনি যদি একটা আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কেন হবে, আপনি যদি অ্যানুয়ালি রিক্যালকুলেট করে দেখেন যে আপনি অ্যাড সোর্সে ভ্যাট কম কেটেছেন, তাহলে এটার জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আরো কি করতে হবে, আপনি যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করেন, 1 লক্ষ টাকার উপরে যে কোনো পার্সেস, 1 লক্ষ টাকার উপরে পার্সেস করলেই আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। যদি আপনি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না করেন তাহলে আপনি ভ্যাট রিবেট তো পাবেনই না, এর জন্য আপনাকে আবার অ্যাডিশনাল ভ্যাট দিতে হবে, তাহলে এটার জন্য একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়। আপনি যদি কোনো গুডস নিয়ে আপনি প্রতিষ্ঠানের জন্য গুডস নিলেন, সেটা আপনি পার্সোনাল পারপাসে ইউজ করলেন, তাতে কিছু যায় আসে না, পার্সোনাল পারপাসে ইউজ করলেও আপনাকে এটাকে ভ্যাট দিতে হবে, এটার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আপনার ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড হওয়া দরকার, আপনি রেজিস্ট্রেশন নেননি, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে, এটার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আপনার যদি কোনো ক্যান্সেলেশন হয়, অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন, আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন হওয়ার জন্য যদি কোনো ভ্যাটের ইম্পোজ আসে, সেটার জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আপনার ভ্যাট রেট চেঞ্জ হলো, আপনার আগে 5% রেট ছিল, এখন এটা বেড়ে
10% হয়ে গেল, তাহলে আপনাকে অ্যাডিশনাল ভ্যাট দিতে হবে, এর জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আরো কি হতে পারে, আপনার জন্য ইন্টারেস্ট, মনিটারি পেনাল্টি, ফাইন, বিভিন্ন রকমের ইম্পোজ হতে পারে। যদি এরকম হয় তাহলে এর জন্য আপনাকে ইনক্রিজিং, এবং আরো কোনো যদি প্রেসক্রাইব কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রেও আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইতে পারে। তাহলে এই সকল ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি, দ্য ফলোইং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড এগেইনস্ট দ্য আউটপুট ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি। কখন হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর দ্য মানি পেইড অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স। আপনি ভ্যাটটা আগেই দিয়ে দিয়েছেন, আপনি ওই যে কাস্টমস অথরিটি আপনার কাছে কেটে রেখেছে, অথবা কেউ আপনাকে উইথহোল্ডিং ভ্যাট কেটে রেখেছে, তাহলে এটার জন্য আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। আপনার অ্যানুয়াল ডিক্যালকুলেশন করে দেখা গেল যে আপনি আসলে আগে বেশি ভ্যাট পে করেছেন, তাহলে সেটার জন্য আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন, এটা একটা নিয়ম আছে। আপনি যদি ক্রেডিট নোট ইস্যু করেন, ক্রেডিট নোটের ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। আপনার যদি এক্সপোর্টের উপরে কোনো ভ্যাট দিয়ে থাকেন, সেটা আপনি অ্যাডজাস্ট করবেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের থ্রুতে। আর কি বললো, আপনার যদি ভ্যাটের রেটে চেঞ্জ হয়, আগে আপনার 15% ছিল, আপনার রেট হয়ে গেল এখন 5%, তাহলে আপনার ভ্যাট রেট কমে গেছে, এটার জন্য যদি কোনো বেশি ভ্যাট দিয়ে থাকেন সেটা আপনি অ্যাডজাস্ট করবেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আপনার যদি কোনো নেগেটিভ ব্যালেন্স থাকে, আগের আইন অনুযায়ী আপনার কাছে ক্যারি ফরওয়ার্ড কোনো ব্যালেন্স আছে, বা এখনো আপনার ক্যারি ফরওয়ার্ড ব্যালেন্স আছে, আপনি যখন এটা অ্যাডজাস্ট করবেন সেটার জন্য আপনাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আরো কি বললো, আরো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে যেটা আপনার আগে ওভারপেড করে থাকছেন প্রিভিয়াসে, আগের আইন অনুযায়ী, ধরেন আগের আইন অনুযায়ী আপনার কাছে কোনো ক্লোজিং ব্যালেন্স রয়ে গেছে, সেটার জন্য আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। তাহলে এইগুলো হচ্ছে কারণ ফর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এগুলোকে নিয়ে এই সকল কিছু মিলে আপনার ইনক্রিজিং বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়। এগুলো যদি থাকে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। একজন জিজ্ঞেস করছে কখন আমি পার্ট 5 বা পার্ট 6 এ আসবো, পার্ট 5 বা 6 আপনি তখনই আসবেন যদি আপনার ইনক্রিজিং আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে আপনি আসবেন। যদি ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কোনো ইস্যু না থাকে তাহলে এখানে পিরিয়ড 0 আসবে, বাস শেষ। তাহলে শুধুমাত্র আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট থেকে ক্রেডিট মাইনাস করে আপনি নেট ভ্যাট পে করবেন। তাহলে এই যে 5,07,000 টাকা পেমেন্ট এবং এই যে 5,07,000 টাকা আমি পেমেন্ট করে দিলাম এই চালানের মাধ্যমে। আমি দুইটা চালানের মাধ্যমে, এখানে তো মিসিং হয়েছে লিংকে সামহাউ, কেন আসে না বুঝলাম না, আসার কথা। সো আমাকে 5 লক্ষ টাকা পেমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, আমার এখানে কোনো এসডি নাই, আমার এখানে ভ্যাট আসবে অ্যাকচুয়ালি, সরি। এটা আমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর আমার যদি কোনো রিফান্ড থাকে তাহলে আমি রিফান্ড ক্লেম করব। আমরা ভ্যাটের এই ইয়ের উপরে রিটার্নের উপর আমরা অঙ্ক করব, তখন এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার করব। আমি একটা স্যাম্পল কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিব যে কি কি ইস্যু থাকতে পারে একটা রিটার্ন রিলেটেড, ওটা আমি স্যাম্পল কোশ্চেন যখন আমরা ম্যাথ সলভ করব তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকে জাস্ট আমাদের ধারণা দেওয়ার জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এটি আর এআইটি এর মধ্যে পার্থক্য, এটি তো এটি এবং অ্যাডভান্স ট্যাক্স। এর পার্থক্য হচ্ছে এআইটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% আপনি যখন ইম্পোর্ট করবেন তখন অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে 5% কেটে রাখে। আর এটি হচ্ছে অ্যাডভান্স ভ্যাট, আগে যেটাকে অ্যাডভান্স ট্রেড ভ্যাট বলা হতো, এটিপি, মানে যেটা আগে দিয়ে দিছি আমি, আগে দিয়ে দিচ্ছেন। তো এইটার জন্য আপনাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। একটা হলো ট্যাক্স, ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে, আর একটা হলো ভ্যাট, ভ্যাটের সাথে অ্যাডজাস্ট হবে। এনি মোর কোশ্চেন? নোট 5 থেকে 9 পর্যন্ত যদি একটু বলতেন। নোট 5 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, কি বলবো বলেন। স্যার যেমন আপনার নোট 5 এ 4 এ আছে স্ট্যান্ডার্ড রেট, তো স্যার নিচের গুলো স্যার যদি একটু বলতেন, মানে এগুলো কি? ওইটাই বললাম রে ভাই। এটাই বললাম, নোট 5 এর পার্ট 5 এ বলা আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। স্যার সরি, পার্ট 5 না স্যার, নোট 5 ওটা হলো পার্ট 3 ইনপুট আউটপুট ট্যাক্স। নোট 5 এটা গুডস বেসড অন এমআরপি। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিনা ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলা থাকে, এরকমও কিছু প্রোডাক্ট আছে যারা কিনা
রিটেল প্রাইসের উপর বেস করা হয়। এরকম যদি কোনো প্রোডাক্ট থাকে সেটার ভ্যালু আপনি এখানে বসাবেন, এখানে ভ্যাটের ফিগার বসাবেন, এখানে এসডির ফিগার বসাবেন। গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিটেল প্রাইস নির্ধারণ করে দিয়েছে, এর বেশি তুমি সেল করতে পারবে না। তো ওই ক্ষেত্রে আপনার যদি 10 টাকা ভ্যালু পড়ে থাকে বা 100 টাকা ভ্যালু পড়ে থাকে, তাহলে 100 টাকা ভ্যালুটা এখানে বসাবেন, এর উপর ভ্যাটটা এখানে আসবে, এখানে এসডি আসবে। আর কোনটা বলবো বলেন? স্যার 6, 8 আর 9। গুডস আর সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট। স্পেসিফিক ভ্যাট তো অলরেডি আলোচনাই করলাম, ওই যে আপনার হচ্ছিল ওই যে নিউজ প্রিন্ট, অথবা আপনার হলো যে বিএসআরএম এর রড, এই টাইপের যেগুলো আছে থার্ড শিডিউল অনুযায়ী আর কি। হুম 8 হোলসেলার আর হচ্ছিল ট্রেডার বা হোলসেলারদের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 5%। জানি যে ট্রেডার কারা, যারা কিনা কোনো শেপ, কোনো প্রোডাক্টের শেপ চেঞ্জ করে না, কোনো রকম ফিচার চেঞ্জ করে না, জাস্ট নিয়ে এসে একটা হাত বদল করে। তো যারা ট্রেডারের সংজ্ঞার মধ্যে পড়বে, হোলসেলার বা রিটেলারের সংজ্ঞার মধ্যে পড়বে, তারা 5% ভ্যাট পে করবে। সেক্ষেত্রে তারা এই যে তাদের ভ্যালুটা তারা এখানে বসাবে এবং তার উপরে 5% ভ্যাট তারা এখানে দিবে, এবং তারা কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না, শুধু আউটপুট ভ্যাট দিবে। স্যার ডিলাররা কি কোনো ভ্যাট দেয়? জি, ডিলাররা কি কোনো ভ্যাট দেয়? কোম্পানির ডিলার বা এজেন্ট? ডিলাররা ভ্যাট দিবে না কেন? অবশ্যই ভ্যাট দিবে। স্যার সকল ধরনের প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে? হ্যাঁ সরি, সকল ধরনের প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে? সকল ধরনের প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে যদি সে 15% রেটে আউটপুট ভ্যাট দেয়। শর্ত হচ্ছে একটাই, 15% রেটে ভ্যাট দিতে হবে। স্যার প্রোডাক্ট তো একটা কোম্পানির বিভিন্ন রেটের হতে পারে, 5% হতে পারে, 10% হতে পারে, 7.5% হতে পারে, আবার 15% হতে পারে। স্যার যে রেটে হোক, আউটপুট ভ্যাটের সাথে আউটপুট ভ্যাট যদি 15% হয়, আমি ইনপুট 5% এ করি, 10% এ করি, আর যাই করি আমি রিবেট নিতে পারবো। সেক্ষেত্রে আউটপুটের যদি অনেকগুলো রেট হয়, সেক্ষেত্রে ইনপুট আউটপুটের যদি অনেকগুলো রেট হয়, তাহলে সেগুলোকে আলাদা করতে হবে। শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেট যেটা, সেটার জন্য আলাদাভাবে হবে। ওই স্ট্যান্ডার্ড রেটে রিলেটেড যে ইনপুট ট্যাক্স সেগুলো পাবে। আর আউটপুটে যদি 5%, 10%, 15% হয়, তাহলে যেগুলো 5%, 10% এটা রিলেটেড কোনো আউটপুট ভ্যাট সাথে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না। একটা দিয়ে আপনি সবগুলোকে মার্জ করতে পারবেন না, সবগুলোর জন্য আলাদা আলাদা দেখাইতে হবে। হ্যাঁ আশরাফুল বলেন। স্যার কখন ইনপুট ট্যাক্স হয় আর কখন স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়, এটা বুঝতেছি না স্যার। ইনপুট ট্যাক্স আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দুটো তো সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস তো ভাই। আপনি যখন পারচেজ করবেন, পারচেজের উপর আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেবেন, এর সাথে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের তো কোনো সম্পর্কই নেই। পারচেজ যখন করবেন, কোন একটা প্রোডাক্ট যখন আপনি পারচেজ করলেন লোকালি অথবা দেশের বাইরে থেকে, এর উপর যে ভ্যাটটা দিয়েছেন সেটা আপনি রিবেট নেবেন, এটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট তো আলাদা জিনিস। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো আপনি যখন পারচেজ করেছেন, সেই পারচেজের সময় যখন ভেন্ডরকে আপনি পেমেন্ট করতেছেন, তখন আপনি ভ্যাট যখন অ্যাড সোর্সে ডিডাক্ট করে রাখছেন, সেটার জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ওকে স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা বিষয় জানা ছিল, একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যদি 100 টাকা আপনার প্রোডাক্ট পারচেজ করে, সেখান থেকে দেখা গেল আপনার র মেটেরিয়াল দিয়ে আপনার 50 টাকার 15% সেল করলো, আর 50 টাকার প্রোডাক্ট আবার ম্যানুফ্যাকচার করে আপনার 7.5% হারে সেল করলো, তাহলে সেই কত টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে 50 টাকার উপরে? ম্যানুফ্যাকচারিং কোম্পানি 15% এর নিচে ভ্যাট দিতে পারবে না। ম্যান্ডেটরি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে তো ভ্যাট রেট 15%। তো আপনার কোশ্চেনের আনসার আগে হয়ে গেছে। আর ইনপুট ব্যাট কিভাবে রিসিভেবল ব্যাট হয় একটু বলে দিবেন? হ্যাঁ, ইনপুট ব্যাট কিভাবে রিসিভেবল ব্যাট হয়? বুঝিনি আপনার কোশ্চেন ভাই। আর ইনপুট ব্যাট ওটা রিসিভেবল ব্যাট একটা জায়গায় লেখা আছে। রিসিভেবল ভ্যাট হ্যাঁ কোথায় দেখছেন? ইনপুট ব্যাট রিসিভেবল ভ্যাট কোথায় দেখছেন? আমরা ওই একটা মানে ব্যাট রিটার্ন করার সময় ব্যাট পেবল মানে আউটপুট বুঝাইতেছে, আর ইনপুটকে বুঝাইতেছে রিসিভেবল ব্যাট। এটা জিনিসটা বুঝবেন। আমি আপনার কোশ্চেন বুঝিনি ভাইয়া।
স্যার ইনপুট ট্যাক্স ওটা কি আমরা দেই না পাই? আমরা তো অবশ্যই দেই, ডিসেবল হয় কেমনে? এতক্ষণ পড়ার পরে যদি আপনি এই কোশ্চেন করেন তাহলে তো আমার আর কি বলার আছে। ইনপুট ট্যাক্স হচ্ছে আমি দেই, আমি যখন একটা পারচেজ, মনে করেন আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টের দাম 1000 টাকা, ঠিক আছে? আপনি আমাকে একটা 6.3 চালান সহ দিয়েছেন, তাহলে আমি আপনাকে কি করলাম, 1000 টাকার উপর 15% ভ্যাট সহ 1150 টাকা পে করে দিলাম। সো আপনি 1150 টাকা পেয়ে গেলেন। তাহলে এই যে ভ্যাট চালান 6.3 সহ যে আমি পারচেজ করলাম, আমার ওই পারচেজের কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 1000 টাকা, আর বাকি 150 টাকার যে চালান পাইলাম সেটা হচ্ছে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো আমি ওটা দিয়ে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিব। তো আমার যখন আমি এন্ট্রি দিব তখন আমি জার্নাল দিব পারচেজ ডেবিট 1000 টাকা, তারপরে আমার হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে হলো 150 টাকা, আর আমি সরি প্রথম আমি জার্নাল দিব যে পারচেজ ডেবিট 1150 বা 1000 টাকা দিব, তারপর ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে হলো 150, আর অ্যাকাউন্টস পেবল হচ্ছে হলো 1150। তারপর যখন পেমেন্ট করব অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে 1150 টাকা। আর এই ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা আমি নিলাম সেটা আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, তখন আমার ইনপুট ট্যাক্সে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড হিসেবে 1000 টাকাই চার্জ হবে, আর 150 টাকা আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট আমার আউটপুট ট্যাক্সের সাথে অমিট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি কস্ট অফ গুডস সোল্ড 1000 টাকা চার্জ করলাম, আর এই ইনপুট ট্যাক্স ক্রেডিট আমার জিরো হয়ে গেল। ঠিক স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আজকে যেটা পড়াইছি এই স্লাইড কিন্তু অলরেডি আপনাদেরকে দেওয়া আছে, সো এটা নতুন করে আর দেওয়ার কিছু নাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার অনিবন্ধিত নোট 20 তে যদি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে পারচেজ করে, তাহলে এটার ক্ষেত্রে ভ্যাট ক্যালকুলেশন কি করা যাবে, রিবেট তো নেওয়া যাবে? কি বলছেন? অনিবন্ধিত ফ্রম আনরেজিস্টার্ড, গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট বলে যে দিছে যে গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট, তার মানে কি আপনি গুডস নেন অথবা সার্ভিস নেন যেটা কিনা আপনি লোকালি পারচেজ করতেছেন এবং সেটা কিনা ক্রেডিটের জন্য প্রযোজ্য হবে না। যারা টার্নওভার ট্যাক্সের কারো কাছ থেকে যদি আপনি নেন অথবা আনরেজিস্টার্ড কারো কাছ থেকে নিলে আপনি ইনপুট ট্যাক্স নিতে পারবেন না। আনরেজিস্টার্ড কারো কাছ থেকে নিলে তো সে আপনাকে 6.3 চালান দেনই নাই, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট কিভাবে নেবেন? ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার শর্তই হচ্ছে হয় আপনাকে 6.3 চালান থাকতে হবে অথবা আপনার বিল অফ এন্ট্রি থাকতে হবে। যে আনরেজিস্টার্ড তার কাছে নাই বিল অফ এন্ট্রির কপি, না আছে 6.3 চালান, তাহলে আপনি এটা নেবেন কিভাবে? এটা তো আপনি কোনোভাবেই ক্রেডিট নিতে পারবেন না। আর টার্নওভার ট্যাক্সের আওতায় যারা আছে তাদের কাছ থেকে যদি আপনি কোনো কিছু পারচেজ করেন সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না, সো এটা আপনার কস্ট টু দ্য কোম্পানি হয়ে যাবে। তাহলে স্যার এই ভ্যাটটা কোম্পানিকে দিয়ে দিতে হবে? কোম্পানিকে দিয়ে দিতে হবে, এটা কোম্পানির কস্ট হয়ে যাবে। জি স্যার, বুঝছি। খোদা হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকেন। স্যার ম্যাথ